Live, yes. Hmm. Right. Live. Okay, we're in. We are in. ওকে, সো আচ্ছা, আমাদের সবাইকার আওয়াজ শোনা যাচ্ছে আশা করছি। হ্যাঁ, আচ্ছা, তো নমস্কার সকলকে। আজকে টিম উদ্যোগ অ্যান্ড ইনিশিয়েটিভের পক্ষ থেকে আমরা একটি সেশন বা আলোচনা সভার আয়োজন করবো বলে বলেছিলাম। আমরা সময় মতো চলে এসেছি এবং সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমি অভিষেক দে, আমিও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের কর্মচারী। আর আমার সাথে যারা আছে তারা অলরেডি অনেকেই জানেন, তবু আমি একটু জানিয়ে দিই। আমার সাথে রয়েছে শ্রী শান্তনু মৈত্র, তিনিও নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে কর্মরত এডিএ হিসেবে। রয়েছেন বিতিশীল ম্যাডাম, উনি আমাদের সহকর্মী হিসেবেই কর্মরত রয়েছেন সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টে। এবং আমার সাথে আরেকজন রয়েছেন, যারা মানে আমরা দুজন মিলে যেখানে প্রথমে শুরু করেছিলাম উদ্যোগের জার্নিটা, অনির্বাণ ঘোষ। সে রয়েছে বর্তমানে ইরিগেশন এবং ওয়াটারওয়েজ ডাইরেক্টর। তো আমরা এই আলোচনা আজকে শুরু করতে চলেছি। আলোচনার মূল হিসেবে আমরা প্রথমেই যেটা আমরা জানি সেটা হচ্ছে, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ক্লার্কশিপ মেন্স। তো তার প্রথমে দু চারটে কথা একটু আমি বলে দিই। সেটা হচ্ছে যে এখন বর্তমান সময়ে আমরা জানি যে ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশনের জন্য যারা অলরেডি কোয়ালিফাইড হয়েছেন সেই সংখ্যাটা ৬৩,০০০-এর থেকেও বেশি। তো সেটা একটা লড়াইটা যে কতটা কঠিন সেটা বলার আর অপেক্ষা রাখে না। আমরা প্রথমে বেশ কিছু আলোচনা করার চেষ্টা করছি এবং আলোচনা যদি আপনাদের ফলপ্রসূ হয় সেটা আমাদের একান্তভাবে কাম্য, ভালো লাগবে। এবং তারপরে আপনাদের যদি কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থাকে বা কনফিউশন থাকে, সেটা আমরা আমাদের মতো করে অবশ্যই চেষ্টা করব যতটুকু আলোচনা আমরা করে আপনাদেরকে সাহায্য করতে পারি। আমি প্রথমেই শান্তনুর কাছে চলে যাচ্ছি। শান্তনু 2015-16 সালে ক্লার্কশিপ যে পরীক্ষা হয়েছিল, যেটা প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন নিয়েছিল এবং পরবর্তীকালে পাবলিক সার্ভিস কমিশন টাইপ টেস্ট এবং বাকি যার প্রসিডিওর এবং অ্যাক্টিভিটিস ছিল সেগুলোকে কমপ্লিট করা হয়। তো সেক্ষেত্রে শান্তনু, বোধহয় অভিষেকে একটুখানি লাইনের প্রবলেম হয়েছে, তো আমি আপাতত ডিসকাশনটাকে অন রাখছি। আমরা একটুখানি ওয়েট করে নিচ্ছি অভিষেক দা রিকানেক্ট হওয়া পর্যন্ত। জাস্ট ততক্ষণ একটু আমাদের সঙ্গে একটুখানি লাইনে থাকুন। সরি, আন্তরিকভাবে দুঃখিত। শান্তনুকে যেটা জিজ্ঞেস করছিলাম, যেটা বলছিলাম আমি শান্তনুকে, সেটা হচ্ছে, শান্তনু তুমি তো এই ক্লার্কশিপ পরীক্ষায় যে ফাইনাল লিস্টে সেখানে তুমি র্যাঙ্ক 2 হয়েছিলে এবং তার জন্য আমাদের আন্তরিক অভিনন্দন প্রথম থেকেই রয়েছে। তো যদি খুব সংক্ষেপে বলো যে ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমাদের এক্স্যাক্টলি কি ধরনের মাইন্ডসেট রাখলে, বিশেষ করে পুলিশের পরে যেখানে কম্পিটিশনটা এতটা বেশি, আমরা এই মুহূর্তে লেখা পরীক্ষা এখানে অ্যাজ সাচ মুখস্থ বিদ্যা বা ওই যেটা আমরা নর্মালি টেক্সট বুক কালচার যে ধরনের পড়াশোনা করি, এটা ছাড়া কিভাবে আমরা মেন্সের জন্য ঠিক ধরনের পড়াশোনা করলে বা প্র্যাকটিস করলে আমাদের মনে হয় যে সকলের জন্য সেটা বেশি উপকারী হতে পারে? অবশ্যই, সবাইকে ধন্যবাদ। তো আমি যেটা বলবো যে মানে ক্লার্কশিপ পরীক্ষায় যারা এই মুহূর্তে প্রিলিমিনারি পরীক্ষাটা পাশ করেছেন প্রত্যেককে খুব খুব অভিনন্দন। এবং কিন্তু এই ব্যাপারটা একটা মাথায় রাখতে হবে যে প্রিলিমিনারি এবং ডেসক্রিপটিভ পার্ট দুটো কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স। তো কি হচ্ছে, আমরা যে মাইন্ডসেট নিয়ে প্রিলিমিনারি পরীক্ষা দিই যে হ্যাঁ একটা জিকে বই পড়লাম, একটা স্টাডি মেটেরিয়াল পড়লাম, বিভিন্ন ওয়েবসাইট দেখলাম, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের নোট পড়লাম, পড়ে আমাদের পার্টটা হয়ে গেল, ঠিক আছে, কেউ 60 পেলাম, কেউ 80 পেলাম, একটা পার্ট হয়ে গেল। কিন্তু এই ডেসক্রিপটিভ পার্টে গিয়ে কি হচ্ছে, সেটা কিন্তু পুরো গেম চেঞ্জার। মানে গেম চেঞ্জার বলতে কি হয়, যেমন ধরো আমরা ক্রিকেটে যেটা ডাকওয়ার্থ লুইস কনসেপ্টটা, যে আমরা মানে খেলছি খুব ভালো করে খেলছি, হঠাৎ করে টার্গেটটা আমাদের বেড়ে গেল,
মানে আমরা বুঝতেও পারবো না যে আমরা ঠিক কোন জায়গাটা প্রিপেয়ার করলে ভালো পারফর্ম করবো, বা কোন জায়গাটা প্রিপেয়ার করলে বা প্রিপেয়ার না করলে খারাপ পারফর্ম করবো। তো এখানে আমার একটাই কথা বলার যে মানে আপাতত যেহেতু এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশন এই কোভিড সংক্রান্ত সমস্যার জন্য কিছুদিন স্টপ রেখেছে বা পোস্টপোন করেছে, তো এই পার্টটা কিন্তু হচ্ছে একদম মানে বলতে পারি যে মানে ব্লেস ইন ডিসগাইজ। তো এই সময়টা যেটা আমার মনে হয় যে যেটা আমিও করেছি বা বাকি সবাই সেটাকে এগ্রি করবে, যে মানে এই সময় যখন দুটো শব্দকে মেনটেন করতে হবে, একটা যে পেপার এবং একটা প্র্যাকটিস। পেপার বলতে কিন্তু আমি দুটো পেপারকে বলবো, একটা নিউজ পেপার, একটা ওল্ড কোশ্চেন পেপার। তাই যদি খবরের কাগজ না পড়া হয়, সেখান থেকে আমরা একটা রিপোর্ট কি করে লিখতে হয় তা জানতে পারবো না। প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের সিলেবাসটা আমরা সবাই জানি, তবু একবার রিপিট করছি যে আমাদের আসে হচ্ছে বাংলায় প্রতিবেদন এবং ইংলিশে নিউজ পেপার রিপোর্টিং, তারপরে আসে বাংলায় সারাংশ এবং ইংলিশে প্রেসিস, এবং তারপরে আসে হচ্ছে ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার রিপোর্টটাকে টার্গেট করতে হয়, কারণ কি দু জায়গা থেকে রিপোর্টে আউট 20 and 20 40 মার্কস আউট অফ 100 থাকছেই। তো সেই জায়গাটাতে আমরা যদি একটা নিউজ পেপারকে প্রত্যেকদিন খুঁটিয়ে ভালো করে পড়ি, সব পড়ার দরকার নেই, একটা পেপারে কয়েকটা স্পেসিফিক খবর মানে কোনো একটা ইনসিডেন্টাল রিপোর্ট, যেগুলো আমরা বিগত বছরের পিএসসির পরীক্ষায় দেখেছি যে বিভিন্ন পরীক্ষায় এসছে, কোথাও নৌকোডুবি হচ্ছে, কোথাও ফুল মেলা হয়েছে, কোথাও অপারেশন সানশাইন বা হকার উচ্ছেদ প্রকল্প নিয়ে জানতে চাওয়া হয়েছে, ইত্যাদি প্রভৃতি এসছে বিভিন্ন সময়। তো সেই জাতীয় ইনসিডেন্ট রিপোর্টগুলোকে যদি একটু ফলো করি আমরা, কেমন করে রিপোর্ট লিখতে হয়, একজন সাংবাদিক নিরপেক্ষভাবে কিভাবে রিপোর্ট লেখেন, সেইটা একটা আমাদের আইডিয়া পাওয়া যাবে। এবং তার জন্য প্রতিদিন ইংরেজি এবং বাংলা পেপার খুঁটিয়ে পড়াটা খুব জরুরি বলে আমার মনে হয়। এবার তারপর পেপারটা তো পড়লাম, প্র্যাকটিস করব কোথায়? এটা আমিও যেভাবে করেছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখলে একটা আইডিয়া পাবো যে আমার কি টাইপের কোশ্চেন আসছে, শব্দ সীমা কত। তারপর আমি যে পার্টটা পেপার থেকে পড়লাম সেই জ্ঞানটাকে আমি ইউজ করলাম কি প্রিভিয়াস ইয়ার পেপারে, তাতে আমার টাইমটা ক্যালকুলেশন হলো। কারণ কি 1 ঘন্টায় 6টা প্রশ্ন লেখা ইজ মানে কি বলবো আপিল টাস্ক, মানে এভারেস্ট চড়ার মতো একটা ব্যাপার। মানে এই জায়গায় দাঁড়িয়ে যিনি এখানে একটা কথা বলে রাখি প্রত্যেককে, এটা খুব খারাপ শুনতে লাগবে, ভালো লাগতে পারে লাগবে, যে ছেলেটি বা যে মেয়েটি আজকে 65 পেয়ে, মানে আমি জেনারেল কারণটা ধরেই বলছি, আজকে 65 পেয়ে পাশ করেছেন, তিনিও চাকরি পাওয়ার যোগ্য। যিনি কিন্তু আজকে 99 পেয়ে আছেন, তিনিও চাকরি পাওয়ার যোগ্য। কিন্তু অন আদার নোট, যিনি 99 পেয়ে আছেন তিনি চাকরি নাও পেতে পারেন। তো এখানটা হচ্ছে পুরোপুরি হচ্ছে কতটা পড়বো এবং কতটা প্র্যাকটিস করবো তার উপর ডিপেন্ড করছে। কারণ ওই 1 ঘন্টায় আমি যদি 6টা কোশ্চেন প্রপারলি ঠিকঠাক ভাবে পিএসসির ডিমান্ড মতো লিখে কমপ্লিট না করতে পারি, দ্যাট উইল বি আ বিগ ফল্ট। মানে বলতে পারি আ কাইন্ড অফ আ ফল্ট ইন আওয়ার স্টার্স। মানে আমি প্রচুর নাম্বার পেয়ে গেছি, ওখানে গিয়ে 4টে লিখে এলাম, দ্যাট উইল নট বি ডান। এখানে আমার একটা হিউজ মার্কস কিন্তু বেরিয়ে যাবে। এবং 0.25 নাম্বারে আজকে আমার 66,000 ছাত্রছাত্রী আছেন, মানে 2 থেকে 3,000 1 নাম্বারের গ্যাপে থাকবেন, এখানে যে কেউ মেরে বেরিয়ে যেতে পারে। তাই আমার নাম্বার শুধু কাট অফে আছে বলে কারোর ভয় খাওয়ার দরকার নেই। আবার আমি 99 পেয়ে বসে আছি বলে কারোর কিন্তু আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই, কারণ আত্মতুষ্টি হিটলারকে ডুবিয়েছিল, আত্মতুষ্টি পৃথিবীর সবাইকে ডুবিয়েছে। আবার সামান্য চেষ্টা করে কিন্তু সবাই জিরো থেকে হিরো হয়েছে। এই জায়গাটা মাথা রাখাটা খুব দরকার। এক্স্যাক্টলি, একদমই, একেবারেই। তো এটা আমার কাছেই ছিল আর কি। একেবারেই যে শান্তনু যেটা বললো তার সাথে তো একেবারেই সহমত পোষণ করছি, এবং একদমই এটা বাস্তব কথা যে আমরা কে কত নম্বর এগিয়ে আছি কাট অফের থেকে বেশি পেয়ে থাকাটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ বলে মনে হয়। কিন্তু তার পাশাপাশি এইটা একেবারেই বাস্তব কথা যে এখানে লেখার দক্ষতাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। 1 ঘন্টায় 6টা লেখা, সেটা একটা রীতিমতো কঠিন টাস্ক। তো এগুলো আমরা জানি। আচ্ছা, এবার আমি একটু বৃতিশীল ম্যাডামের কাছে চলে যাচ্ছি যে বৃতি, তুমি যদি একটু শেয়ার করো তোমার ক্লার্কশিপ বা এলডিএ এলডিসি যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটাতে তোমার অভিজ্ঞতা, তোমার চিন্তা ভাবনা, বা তোমার কি মনে হয় যে যে জিনিসগুলো আমরা যদি ভাবনা চিন্তায় রাখি সেটা আমাদের পক্ষে ভবিষ্যতে বা যারা পরীক্ষা দিতে যাবেন মেন্স তাদের জন্য উপকারী হবে। বৃতি। অভিষেকদা, তুমি হয়তো জানো যে শান্তনু যে ব্যাপারটা বললো যে পিডি মার্কসটা কিন্তু খুব একটা ম্যাটার করে না, কারণ আমি নিজে তার প্রমাণ। আমার পিডিতে কিন্তু মার্কস খুব একটা ভালো ছিল না, কাট অফের থেকে 1-2 নম্বরই বেশি ছিল। তো তখন সেক্ষেত্রে অনেকেই বলতো, শুনতাম যে হ্যাঁ আমার তো এত নম্বর। তো সেটা নিয়ে আমার মনে হয় না এখন কোনো চাপ নেওয়া বা টেনশন নেওয়ার কোনো দরকার আছে, কারণ একটাই কথা, দুজনেই সমানভাবে যোগ্য। আর যে 80 পেয়েছে তার মানে এটা না যে সে 1 ঘন্টাতে 6টা খুব ভালোভাবে লিখে আসতে পারবে।
এটা পুরোটাই মানে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আর লোকের কারো ভোকাবুলারি খুব ভালো, কারো গ্রামার খুব ভালো, তো সেটার উপরেও ডিপেন্ড করে। কিন্তু 1 ঘন্টায় 6টা লেখাটা আমার মনে হয় মেইন গেম চেঞ্জার। কারণ সেটা ভীষণভাবে এফেক্ট করে মার্কসের উপর। মানে আমার ক্ষেত্রে আমি নিজে দেখেছি জন্যই বলতে পারছি ব্যাপারটা। তো আমার তো মার্কস ভালো ছিল না, তো সেক্ষেত্রে আমি জানতাম যে আমাকে মেন্সে ভালো করতে হবে, তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছিলাম, 6টায় লিখে এসেছি, যতটা ডিটেলস, যতটা নিট অ্যান্ড ক্লিন ভাবে লেখা যায় সেভাবে লিখেছি। আর লেখার ক্ষেত্রেও সেটাই, নিউজ পেপার পড়াটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ প্রিপারেশনের ক্ষেত্রে আমার মনে হয় যে ভীষণভাবেই সেটা এফেক্ট করে। কারণ যে নিউজ পেপার রিপোর্টিং পড়ে না সে ঠিক মতো কিন্তু লিখতে পারবে না। সে, কারণ পরীক্ষার টপিক তো এরকম না যে এটা আমার কমন আসবে, যে কোনো টপিকে দিতে পারে। আর নিউজ পেপার পড়া থাকলে কি হয় যে আমি জানি যে একটা প্রতিবেদন কিভাবে লিখতে হয়, একটা রিপোর্ট কিভাবে লিখতে হয়, একটা আইডিয়া থাকে। তো একটা আননোন টপিক হলেও সেটা খুব সহজেই, সেটা ইনফরমেশনে যেমন আমার জানা থাকবে, আমি লিখতেও পারবো তত ভালো। তেমনি প্রেসির ক্ষেত্রেও বলবো যে মানে প্রেসি, ট্রান্সলেশন, প্রেসির ক্ষেত্রে তো একটা কথাই যে ওয়ার্ড লিমিট মেনটেন করতে হবে। আর গুছিয়ে ছোট করে মানে ঠিকঠাক ভাবে লিখতে হবে। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে গ্রামার মিস্টেক করা যাবে না, কারণ গ্রামারে মিস্টেক হলে সেক্ষেত্রে মার্কস অনেকটাই ভ্যারি করে। আর অনেকের একটা লেখার টেন্ডেন্সি থাকে যে হ্যাঁ বড় লিখলে বেশি নাম্বার পাবো, সেটা একদমই না। পিএসসি এর যেরকম ওয়ার্ড লিমিট দেওয়া, ঠিক সেরকম ওয়ার্ড লিমিটের থেকে 5 বা 10টা ওয়ার্ড বেশি লেখা যেতে পারে, কিন্তু তার বেশি লিখলে আমার মনে হয় না সেক্ষেত্রে মার্কস খুব একটা ভালো ক্যারি করবে। তো সেটাই। আর আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে যেমন আমরা রোজ এক্সাম নিচ্ছি, আমরা খাতা চেক করছি, যতটা আমরা জানি আমরা চেষ্টা করছি হেল্প করার। কারণ আমাদের সময় তো আমরা এরকম কোনো হেল্প পাইনি আমাদের সিনিয়রদের এক্স্যাক্টলি, থেকে। তো আমরা এক্স্যাক্টলি। চেষ্টা করছি যে হ্যাঁ আমাদের পরে যারা আসবে তাদেরকে আমরা যতটা জানি বা যতটা সিচুয়েশন ফেস করেছি ততটাই যেন আমরা তাদের হেল্প করতে পারি। তো সেটাই, মানে সেই চেষ্টাই আমরা করছি। এবার আমার মনে হয় যে হ্যাঁ আমরা যেটুকু, আমরা এরপরে আরো অনেকেই আসবে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তো তাদের এক্সপিরিয়েন্স থেকেও আমার মনে হয় যে যারা ক্যান্ডিডেট তাদের অনেকটাই উপকার হবে। এখানে আমি একটা ধন্যবাদ ছোট্ট কথা অ্যাড বৃতি। করব। হ্যাঁ, এখানে একটা ছোট্ট কথা অ্যাড করবো, যে কথাটা বৃতি বললো সেটা সূত্রটা নেই, যে প্রেসি এবং ট্রান্সলেশন আমরা দেখতে পাচ্ছি যে প্রেসি করতে গেলে আমরা ভাবি কি যে 1/3 কথাটা বলা আছে। এই 1/3টা কিন্তু ম্যাক্সিমাম, মানে এমনও হতে পারে যে একটা 7 থেকে 8 লাইনের প্রেসি তাকে কিন্তু একটা লাইনে শেষ করে দেওয়া যায়, এবং সেটাই কিন্তু মুনশিয়ানা। কারণ আমাদের যে সমস্ত সরকারি কাজ করতে হয় সেগুলো একটা 10 পাতা চিঠিকে আমাদের হয়তো হাফ পেজের মধ্যে নামিয়ে এনে প্রেজেন্ট করতে হয়, তো তাকে আমরা নোটশিট বলি। তো সেই সমস্ত জিনিসগুলো করবার জন্য কিন্তু দেখে নেওয়া হয় যে হাউ ওয়েল আ ক্যান্ডিডেট ক্যান ডু আ প্রেসি। তো এবার সেই সঙ্গে ট্রান্সলেশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকে কি করি যে আক্ষরিক অনুবাদ করতেছি। আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো বলা হলো যে ফুলটি ফুটি ফুটি করিয়াও ফুটলো না। এবার তার আক্ষরিক অনুবাদ করতে গেলে হবে কি, ফ্লাওয়ার ইজ ব্লুম ব্লুম টু ব্লুম, কিন্তু ব্লুম ব্লুম টু ব্লুম তো করতে পারবো না। তখন কি করতে হবে, দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুম। তাহলে এই আক্ষরিক অনুবাদের থেকে ভাব অনুবাদটা খুব বেশি দরকার। কারণ হঠাৎ করে প্রশ্ন যদি তোমাকে করে যে কোনো একটি বস্তু বা কোনো একটি মানে বাজে জিনিস শুধুমাত্র বিজ্ঞাপনের জোরে মার্কেটে উতরে যায়, এবারে উতরে যাওয়াকে তো পাস বলতে পারবো না, তখন তাকে আমাকে ভাবানুবাদ করতে হবে। এটা কিন্তু খুব দরকার। প্র্যাকটিস সেভাবেই রাখতে হবে যে আমি আক্ষরিক অনুবাদের প্রতি আকৃষ্ট না হয় ভাবানুবাদটা প্র্যাকটিস করতে পারি। কারণ পরীক্ষার হলে ওই সময় কি করব ভেবে নিয়ে পরীক্ষার হলে মানে তাকে এক্সিকিউট করা ইজ খুব শক্ত ব্যাপার। যে কথাটা বৃত্তি বলল যে 1 ঘন্টায় 6টা কিন্তু লিখতেই হবে, এটা কিন্তু মাথা রাখা দরকার। একেবারেই এই কয়েকটা কথা যেটা মেন্সের জন্য বারবার সকলেই হয়তো যারা পড়াশোনা করছেন, যারা চেষ্টা করছেন, বুঝতে পারছেন যে এখানে আমরা যে শুধুমাত্র দেখে যদি আমরা মনে করি যে আমরা ঠিক আছে লিখে নেব, সেটা হয়তো অনেক বেশি কঠিন পরিস্থিতি। যে আমরা যতই ভালো লিখতে পারি, হয়তো ক্রিয়েটিভিটি স্কিল অনেকেরই স্ট্রং থাকতেই পারে, বাট ইংরেজিতে একটা বারবার প্রবাদ যে বলা হয় সেটা হচ্ছে দ্য মোর ইউ রাইট দ্য মোর ইউ গেট বেটার। তো এটা আমার মনে হয় যে ক্লার্কশিপ মেন্সের জন্য একদমই অ্যাপ্লিকেবল। যত বেশি আমরা লিখবো তত বেশি আমরা নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারবো। যাই হোক, এবারে আমি একটু অনির্বাণের কাছে চলে আসবো। অনির্বাণ, তুমি যদি একটু বলো যে ক্লার্কশিপ পরীক্ষার সময় তুমি কি ধরনের পড়াশোনা করতে বা কি ধরনের পড়াশোনা করেছো, বা যেটা তুমি যদি শেয়ার করতে চাও বা তোমার অন্য সাজেশন বলে তোমার মনে হয় যে অন্যদের জানানো উচিত। অনির্বাণ।
হ্যাঁ, সবার আগে বলবো যে ক্লার্কশিপ মেইনসটা একটা গেম চেঞ্জার। এবার মানে প্রিলিমসে আমারও মার্কস সেরকম ভালো ছিল না, কিন্তু মেইনসটা ভালো হওয়াতে আমি হয়তো পেয়ে গেছি। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের উইকনেস আর স্ট্রেংথ সেগুলোকে বুঝে নেওয়া। আমার যেমন সিবিএসই ব্যাকগ্রাউন্ড, তো আমার ইংলিশটা আবার একটা স্ট্রেংথ ছিল। তো আমি আমার স্ট্রেংথের উপর বেশি কাজ করেছি, মানে আমার উইকনেসটাকে আমি আমার জায়গায় রাখছি, সেটা একটা অ্যাভারেজের থেকে ভালো থাকবে, কিন্তু সেটাকে কখনো টপার লেভেলে নিতে পারবো না। কিন্তু আমার স্ট্রেংথ যেটা, আমার ইংলিশটা স্ট্রেংথ ছিল, আমি ওটার উপর ঘষা মাজা করেছি, আমি ওটা দিয়ে মার্কসটা তুলেছি। কিন্তু বাংলাটাকে আমি সাথে যেটা আমার কাট অফটা ক্লিয়ার করতে হবে, সাবজেক্টিভ কাট অফ, সেটা ক্লিয়ার করার জন্য আমার যেটুকু মার্কস দরকার বা যেটুকু আমার নলেজ দরকার সেটুকু আমি অ্যাপ্লাই করেছি। তার জন্য গ্রামার বই ফলো করাটা খুব জরুরি। মানে আমাদের ক্লাস 10 লেভেলের যে গ্রামার বই আছে ইংলিশে, পিকেদা সরকার, বাংলায় ক্লাস 10 লেভেলের যে গ্রামার বই আছে সেগুলো পড়তে হবে। রেগুলার দুরকম পেপার পড়াটা খুব জরুরি। এখন তো অ্যাপসও এসে গেছে বাংলা ইংলিশ দুটোই পড়ার জন্য, তো সেখান থেকে ক্যান্ডিডেটসরা পড়তে পারে। আর সবচেয়ে কথা হচ্ছে যে মানে যেখানে যা পাবে সেটাকে মানে নিজের ভাষায় মানে লেখার চেষ্টা কোনো করা। মানে রিসোর্সই খারাপ একটা না, মানে প্রতিযোগিতা, রিসোর্সের ইউটিলাইজেশন হচ্ছে আসল। কোনো resource একটা একটা পেপারে যদি একটা এডিটোরিয়াল লেটার থাকে বা এডিটোরিয়াল কিছু এসে থাকে, তো সেইটাকে আমরা পড়ে নিয়ে সেটাকে ট্রান্সলেট করতে পারি, বা সেটাকে আমরা শর্টে জিস্টে প্রেসি বানাতে পারি। তো রিসোর্স সব জায়গাতেই আছে। মানে এমন না যে আমার কাছে বই নেই বলে আমি প্রিপারেশন নিতে পারবো না, কিন্তু ক্যান্ডিডেটসরা একটা 5 টাকা দিয়ে একটা পেপার কিনে সেখান থেকে প্রিপেয়ার করতে পারে। আর মোরওভার উদ্যোগ সবার সাথেই আছে। উদ্যোগের আমাদের এই 4 জন অ্যাডমিন মিলে আপাতত চালাচ্ছিলাম, তারপর আর 2 জন অ্যাড হয়েছেন। তো আমরা ওখানে আরো আমরা নিজেদের এক্সপার্টস গ্রুপ একটা বানিয়েছি, তার থেকে কোয়েশ্চেন সবাই মিলে দিই আমরা। তো এতে যারা উদ্যোগের সাথে রয়েছে তারা অনেক বেশি হেল্প পেয়েছে, আশা করছি সেটা মেইনসে খুব কাজে লাগবে। তো এরকম প্ল্যাটফর্মটা আমরা পাইনি, আমাদের সময় ছিল না। আমাদের 2013 যে ব্যাচ ছিল, যে দাদারা সিনিয়রসরা ছিল বা দিদিরা ছিলেন, তো তারা আমাদের কখনো এগিয়ে এসে হেল্প করেননি। তো সেইখানে বলতে গেলে আমরা এগিয়ে এসেছি, এটা সবার একটা কাজে লাগানো উচিত। সেটা আমি মনে করি যে এরকম একটা প্ল্যাটফর্ম সব জায়গায় পাওয়া যায় না। অনেক groups আছে যেখানে কিনা মনিটারি বেনিফিট দেখা হয়। এনিওয়েজ, অভিষেক দা তোমার কাছে। হ্যাঁ, একেবারেই যেটা এখনই বললো অনির্বাণ, সেটা হচ্ছে আমি ছোট্ট একটা জিনিস আমিও এই অর্থে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় যখন লকডাউন প্রায় চলছে, যথেষ্ট পিকে চলছে, এবং আমরাও ঘরে হোম কোয়ারেন্টাইন অবস্থায় ছিলাম, এবং তখন বেশ কিছু সংখ্যক হয়তো অ্যাসপিরেন্টসরা বলতেন যে কিভাবে পড়াশোনাটাকে এগোনো যায়। তখন ক্লার্কশিপ মেন্সের রেজাল্টও বেরোয়নি। তো আমাদের মনে হয়েছিল যে অনেকেই হয়তো একাধিক ভালো ভালো জায়গায় ইনস্টিটিউটে পড়াশোনা করেন বা টিচার্সদের কাছে পড়েন, কিন্তু সেই সময় তাদের যে একটা ধারাবাহিকতা বা তাদের যে কনসিস্টেন্সিটা, সেটা কোথাও না কোথাও একটা হিন্ডার্ড হয়েছিল, বাধাপ্রাপ্ত হয়েছিল বলে আমরা আক্ষরিক অর্থেই এই উদ্যোগটা নিই যে আমরা অ্যাজ সাচ কত বড় এডুকেটেড হতে পারবো বা এডুকেটেড সেটা আমরা জানি না, কিন্তু যতটুকু চেষ্টা করা যায় আমরা মানুষের সকলকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, সকলকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখান থেকেই আজকে উদ্যোগ যতটুকু জায়গায় যেতে পেরেছে বা পৌঁছতে পেরেছে। ইটস অল এখানে শুধুমাত্র যে আমরা অ্যাডমিনরাই এই জায়গা মানে এই জায়গায় নিয়ে এসেছি সেটা কিন্তু নয়। উদ্যোগের প্রত্যেকটা পার্টিসিপেন্টসরা আন্তরিকভাবে আমাদের সাথে ছিল প্রথম থেকেই, তার জন্য তাদেরকে সবসময় থ্যাঙ্কফুল আমরা। তো যেগুলো বলার, আর কয়েকটা জিনিস যেটা আপনারা কমেন্টে বলছেন সেগুলো আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই। যে আমরা কিছু কিছু কোয়ারিজ বা কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো আপনাদের রয়েছে সেগুলো আমরা অবশ্যই সর্ট আউট করার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। আর যেটা আমার আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত অভিমত দিয়ে যদি যতটুকু জানাতে চাই সেটা হচ্ছে যে ক্লার্কশিপ মেইনস প্রশাসনিক ক্ষেত্রে আমরা জানি যে এত বিবিধ ধরনের কাজ এই ক্লার্কশিপ মেইনসের মাধ্যমে যারা পোস্টেড হবেন তাদেরকে কিন্তু করতে হবে। তো সেখানে একটা জিনিস খুব কমন, সে যে কোনো ডিপার্টমেন্টে উনি চাকরি করুন, মানে ইররেসপেক্টিভ অফ মানে সেটা তিনি রিজনালে করুন বা ডাইরেক্টরেটে বা সেক্রেটারিয়েটে করুন, যে কোনো জায়গায় চাকরি করুন, ওনাকে কিন্তু প্রশাসনের যেই কাজগুলো করতে হবে সেখানে নিজে লেখার দক্ষতাটা খুবই দরকার। আর মিসলেনিয়াস মেন্স এবং WBCS মেন্সের থেকেও এই মেন্সটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ নয়। তার একটা কারণ হচ্ছে যে ওই 1 ঘন্টার মধ্যে 6টা রাইটিং লেখাটা। আমরা পিএসসি
WBCS মেন্সের পরীক্ষাতেও ডেসক্রিপটিভ রাইটিং আমাদের লিখতে হয়েছে। WBCS মেন্সেও আমরা জানি যে মেন্সে গিয়ে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে আমরা মেন্সে বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ পেপার হয়। তো এখানে আমারও এই একই জায়গায় বলা, যেগুলো অলরেডি বৃতি বা শান্তনু এবং ওর সাথে সাথে অনির্বাণও আলোচনা করলো। তো এই জায়গাগুলো প্রথম থেকেই তাদেরকে বুঝে নিতে হবে, এবং এটা রীতিমতো একটা আক্ষরিক অর্থে একটা যুদ্ধ। তার কারণ 66,000-এর মধ্যে এই মুহূর্তে আমরা জানি না সিট কাট অফ এইগুলো একেবারেই অপ্রাসঙ্গিক। আমার মতে এই মুহূর্তে মনে হয় এই মুহূর্তে যবেই পরীক্ষা হোক, আমাদের এখনো পর্যন্ত আমাদের যে ধারাবাহিকতাটা বা যেই ফ্লুয়েন্সি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা আমাদের প্রথম থেকে বোধহয় রাখাটা উচিত, এবং সেই কোথাও না কোথাও সেটা হারিয়ে গেলে আমরাই হয়তো ভবিষ্যতে একটু সমস্যায় পড়তে পারি। যাই হোক, আমি বৃতির কাছে আরেকবার যাব। বৃতিকে একটু জিজ্ঞেস করার, সেটা হচ্ছে যে আমাদেরকে এই ডেসক্রিপটিভ পেপারের সময় টাইমটা কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ আমরা জানি যে 1 ঘন্টায় 6টা রাইটিং, এবং 1 ঘন্টা প্রায় নিমেষের মধ্যেই পেরিয়ে যায়। 1 ঘন্টায় 6টা রাইটিং, ওর মধ্যেই ভাবা, লেখা এবং গুছিয়ে লেখা, সেটাও কতটা ম্যাটার করে। তো টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি যদি কিছু আলোকপাত করো আমাদের। দেখো, 1 ঘন্টায় 6টা লেখা তো মানে প্র্যাকটিস না করলে কখনোই সম্ভব না। এবার অনেকেই মানে কমেন্টেও দেখলাম একজন বলছেন যে 1 ঘন্টায় 6টা শেষ করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্র্যাকটিসে কিন্তু মানে এটা মানে একমাত্র মানে সমস্যার সমাধান। কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা পারা যাবে না। মানে আমার নিজের ক্ষেত্রেও আমি প্রথম 1 ঘন্টায় 6টা কমপ্লিট করতে পারিনি। কখনো 5টা পেরেছি, কখনো 5টাও অর্ধেকটা পেরেছি, মানে 6টা হয়তো হয়নি। কিন্তু ধীরে ধীরে মানে যেহেতু হাতে তো অনেকটাই সময় আছে, মানে সেক্ষেত্রে আমার মনে হয় যে সময়টাকে নষ্ট না করে কাজে লাগানো উচিত। আর প্র্যাকটিস করতে করতে একটা সময় গিয়ে দেখা যাবে আর এক্সামের ওই মানে এনভায়রনমেন্টে তো অবভিয়াসলি মানে হাতে একটা স্পিড চলেই আসে। মানে তখন মনে হবে যে হ্যাঁ 1 ঘন্টায় 6টা, তখন কোনো ব্যাপারই মনে হবে না। আর একটা কথা বলবো যে সবারই যে ইংলিশ বাংলা দুটোই স্ট্রং হবে এরকম তো না। কারো ইংলিশ স্ট্রং তো কারো বাংলা স্ট্রং। আমার মনে হয় যার যেটা উইক সেটা দিয়ে অবশ্যই স্টার্ট করা উচিত। এবার সেক্ষেত্রে কি হয় যে প্রথম দিকে যেটা উইক সেক্ষেত্রে মানে কনসেন্ট্রেশনটা তার উপর বেশি থাকে। উইকেস্ট পার্টের উপর আমার মনে হয় কনসেন্ট্রেশন দিলে মানে নাম্বারটা ভালো ক্যারি করবে। আর তারপরে আর মনে হয় আরেকটা কথা যে ট্রান্সলেশন দিয়ে শুরু করা উচিত। কারণ ট্রান্সলেশন দিয়ে শুরু করলে, কারণ সেখানে তো ভাবনা চিন্তার খুব একটা ব্যাপার থাকে না, যেটা কিনা প্রেসি রাইটিং বা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে থাকে। ট্রান্সলেশন দিয়ে শুরু করলে মানে মার্কসটা মনে হয় ভালো ক্যারি করবে। আর এরকম কোনো ব্যাপার নেই যে লিখতেই হবে, যার যেটা পছন্দ সে সেটা লিখতেই পারে, আমি আমার পার্সোনাল মতামত বলছি। আর সেটাই মানে 6 ঘন্টার লেখাটা মানে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ওপর রোজ যদি কেউ মানে প্র্যাকটিস করে, আমার মনে হয় 1 ঘন্টা করে তো দেওয়াই যেতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে, কারণ অনেকটাই হাতে সময় আছে। একেবারেই তাই। যেটা রীতি বলেছো একদমই সঠিক কথা, যে টাইম ম্যানেজমেন্টটা কিছুটা আমরা নিজেদের ওপরও নির্ভর করে, যে আমরা কিভাবে নিজেদেরকে ইমপ্লিমেন্ট করছি বা আমরা কিভাবে নিজেদেরকে সেভাবে ইউটিলাইজ করছি সময়টাকে। তো সেক্ষেত্রে যে মূল যেটা জায়গা বলার, সেটা হচ্ছে যে আমরা কিভাবে নিজেদেরকে ইমপ্লিমেন্ট করছি, সেটা সম্পূর্ণভাবে আমরা বসে পরীক্ষা যেভাবে আমরা দিচ্ছি ওই মাইন্ডসেটটা আনাটা ভীষণভাবে দরকার। তো এবারে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা আমরা একাধিকবার আলোচনা করি অনেক জায়গাতে, যে আমরা হয়তো বাংলা বা ইংরাজির ক্ষেত্রে যে গ্রামার মানে আমরা গ্রামাটিক্যাল বা শুধু বড় লেখাটাই হচ্ছে আসল উদ্দেশ্য, সেটা কিন্তু সবসময় নয়। তার কারণ আমরা যদি কন্টেন্ট যদি আমার স্ট্রং থাকে, আমাদের বাকি জিনিসগুলো খুব লেস ইম্পর্টেন্ট হয়ে যায়। অনেকে হয়তো ভাবেন যে ওই আন্ডারলাইন করার ব্যাপার থাকে, কিছু একটা দুটো ইংলিশ করার ব্যাপার থাকে, এই যে চিন্তা ভাবনাগুলো আমাকে ইউজ করে 2-3 রকমের কালি ইউজ করে, ওইসবে কিন্তু কোনো দরকার থাকে না। যদি আপনার সেটা সময় পাওয়া যাবে না, একদমই না। যে আমি যে ডান হাত থেকে মানে কালো কালি নিতে চেঞ্জ করবো এইটুকু টাইম এই টাইমটা লাইভ এক্সপেরিয়েন্স বলি তখন। হ্যাঁ বলো। এই যে সবাই বলো না যে আমরা যে প্র্যাকটিস করতে হবে, এবার ব্যাপারটা হচ্ছে কি, ধরো প্র্যাকটিস তো করেছি যে, কিন্তু কি হলো পরীক্ষার আগের 7 দিন বা আগের 15 দিন গিয়ে আমার এমন কিছু সিচুয়েশন এসেছিল যে আমি 1 লাইন লিখতে বলতে পারিনি। আমাকে একটা ব্যক্তিগত কাজে বাইরে চলে যেতে হয়েছিল, সেখান থেকে ফিরে এসে আমি মেন দিয়েছি। তো পরীক্ষার হলে সেই 15টা দিনের প্র্যাকটিস না থাকা যে আমায় কি এফেক্ট করেছিল আমি জানি। পরীক্ষার হলে সবচেয়ে বড় কথা, সময় কিন্তু 1 ঘন্টা বলা আছে, 1 ঘন্টা কিন্তু একদম সময় নয়। কারণ যতই হোক না কেন, দেখবে অ্যাডমিট কার্ডে লেখা থাকে যে 1/2 ঘন্টা আগে পরীক্ষার হলে আসবেন, কেউ যায় না।
তারপরে যত স্কুলের টিচাররা সবাই এসে পরীক্ষার মাঝে এসে সই করুন আর টিপ ছাপ দিন করে, সেটা করতে গিয়ে নিজের নাম্বার কোথায় আছে সে নাম্বার শিট খুঁজে বার করে গোল করে ইত্যাদি করে প্রায় 8 মিনিট 9 মিনিট চলে যায়, মানে 50 মিনিট মোটামুটি টাইম পাবো হাতে আমি পরীক্ষা দেওয়ার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছোট্ট টাইম লিমিটটা আমি বলি যে চেষ্টা করতে হবে যে প্রেসি এবং ট্রান্সলেশন, বঙ্গানুবাদ এবং সারাংশ, এই পার্টটাকে যত মানে এটা তো ছোট করে লিখতে হয়, যেটুকু আছে সেটুকুই লিখবো, তারপরে অ্যাটলিস্ট রিপোর্টের জন্য 2খানা রিপোর্ট লিখতে হবে আমাকে 25 মিনিটস। তো এইটা খুব ভাইটাল যে রিপোর্টে আমাকে টাইম দিতেই হবে। আমরা আগের পোস্টেও বলেছিলাম যে আমার রিপোর্টটা কিন্তু হচ্ছে ভাত এবং পাঁঠার মাংস খাওয়ার মতো, তাকে রসিয়ে টাইম দিতে হবে, তুমি তাকে টাইম দাও সে তোমায় টাইম দেবে। একেবারেই। তারপর 20 মার্কস, তো সেখানে রিপোর্টে 20 মার্কস থাকার জন্য রিপোর্টটা খুবই ভাইটাল, মানে 40 মার্কস একা রিপোর্ট ক্যারি করছে 100 নম্বরের মধ্যে, মানে দুটো এবং মানে সাবজেক্টে। ঠিকই একদম। এবং একটা কথা মাথায় রাখা যে ফরম্যাট, রিপোর্টের ফরম্যাটে কিন্তু যদি তুমি কিছু না লিখতে পারো অ্যাটলিস্ট ফরম্যাটটা সাজিয়ে এসে রিপোর্টটা লেখো, তাতেও তুমি অ্যাটলিস্ট 2 থেকে 3 পাবে। এবং একটা ছেড়ে আসার থেকে, মানে ছেড়ে এসে 0 পাওয়ার থেকে হাফ অ্যাটেম্প করে 2 পাওয়া বেটার। তো ওই 1 নম্বরের ডিফারেন্সে কিন্তু আমি অনেকটা, মানে র্যাঙ্ক তো এগোবেই, এই চাকরিটা পাকা হবে। এখানে আমি ইনকমপ্লিট ছাড়ার থেকে, আমি বলছি যে এখানে ইনকমপ্লিট ছাড়ার থেকে অ্যাটলিস্ট একটা কনক্লুশন টেনে দাও, মানে অ্যাটলিস্ট এক্সামিনার বুঝতে পারে যে তোমাদের উত্তরটা কমপ্লিট রয়েছে, তো সেখানে একটা মার্কস বাড়ার সম্ভাবনা বেশি। মানে তুমি 2 লাইন লিখলেও একটা কনক্লুশন টানবেই, কিছু একটা দিয়ে কনক্লুশন টানাটা খুবই ওখানে জরুরি, নয়তো ইনকমপ্লিট উত্তর দেখলে এক্সামিনার পড়ে সেটা বুঝবে যে টাইমের জন্য শেষ করতে পারেনি। তোমার যদি হাতে টাইম না থাকে তুমি 1 লাইনে একটা কনক্লুশন টেনে দাও, তাতে মার্কসটা অনেকটা বেশি হয়ে যাবে, কিছুটা হলে বাড়বে। অবশ্যই, একেবারেই। আর সবচেয়ে বড় কথা, আর অনেকেরই 66,000 খাতা, 66,000 খাতা, সেটা দেখতে গিয়ে একটা এক্সামিনারের বিরক্তি আসে। তাই তোমার যদি লেখাতে একটু কন্টেন্ট না থাকে, ফরম্যাট ঠিক না থাকে, এবার কি হয় যে তাও তো একটা অ্যাভারেজ নাম্বার বসিয়ে দিয়ে বেরিয়ে যায়। তো সেখানে তুমি হয়তো পেতে, হয়তো আউট অফ 20 হয়তো 10 পেলে কত 6-7, 4টে নাম্বার ডেফিসিয়েন্ট হয়ে গেছে, যেটা আর কিন্তু তোলবার জায়গা নেই। এইটা মাথায় রাখার দরকার। একেবারে। বৃত্তি কিছু বলছিলে? অনেকেরই মানে একটা কোশ্চেন যে পোস্ট প্রেফারেন্সটা কি করে চেঞ্জ করবো, কারণ ফার্স্ট প্রেফারেন্স সেক্রেটারিয়েট নেই, এরপরে কি হবে। আমি একটা কথাই বলবো, এখন অত কিচ্ছু চিন্তা করার কোনো দরকার নেই। এই বাজারে চাকরি পাওয়া মানে বিশাল ব্যাপার, কিন্তু সে সেক্রেটারিয়েট হোক বা রিজিওনাল হোক বা ডাইরেক্টরেট হোক, কোনো ম্যাটার করে না। মানে একটা চাকরি পাওয়া যে এখনকার দিনে কি গুরুত্বপূর্ণ সেটা তো মানে এই পরিস্থিতিতে আমরা বুঝতেই পারছি। আর সেই জন্য বলবো ওইসব নিয়ে, আর ওটা চেঞ্জ করা যায়ও না, কিন্তু পরে অনেক সময় মানে কিছু প্রমোশন লস করে আসা যায় সেক্রেটারিয়েটে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো এখন ওইসব নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, এখন শুধুমাত্র প্রিপারেশনের উপর ফোকাস করা উচিত। ঠিক, একদম একেবারেই তাই। আমি আমার কথা বলি একটা ছোট্ট কথা বলি, এই যে এই কথার সূত্র ধরি। আর আমি 2013 সালে ক্লার্কশিপ দিয়েও চাকরি পেয়েছিলাম। তো 2013 সালে যখন প্রথম এসএসসি স্থাপিত হয়, তখন তার ফার্স্ট এক্সাম ছিল ক্লার্কশিপ। সেটা দিয়ে আমি আমার রিজিওনাল ক্যাডারে জয়েন করি ফরেস্ট ডিরেক্টরেটে। তো তারপর 3 বছর 8 মাস চাকরি করার পরে আমি এই পরীক্ষাটা আবার দিয়ে, কিন্তু এবার কি হলো, আমি সেই সময় অলরেডি ইউডিসির প্রমোশন পেয়ে গেছিলাম। কিন্তু কি হলো, সেক্রেটারিয়েটটা পেয়ে যাওয়ার জন্য আমি ছেড়ে এলাম, তাহলে আমার একটা প্রমোশন লস করলাম। এবার এটা যদি আমি পরীক্ষা নাও দিতাম, তাহলেও কিন্তু টুকটাক কিছু নিয়ম আছে যেগুলোতে একটা সামান্য প্রমোশন লস করে বেরিয়ে আসা যায়। তাই চিন্তা করার কিন্তু কিছু নেই। মানে ডাইরেক্টরেট থেকে 3 বছর বাদে সেক্রেটারিয়েটে আসতে পারবে, রিজিওনাল থেকে 3 বছর বাদে ডিরেক্টরেটে আসতে পারবে, সব রাস্তা খোলা আছে, দপ্তরে গিয়ে জানতে পারবে। এই মুহূর্তে প্রেফারেন্স চেঞ্জ করবো কিনা, টাইপিং সার্টিফিকেট লাগবে কিনা, কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এগুলো অবান্তর। পরীক্ষা পাস করতেই না পারলাম, টাইপিং দিতেই তো পারবো না। বড় কথা এটাই। 66 পরীক্ষা। এবার এখানে তোমাদের কিন্তু এখন এইসব পোস্ট এক্সাম কোয়েশ্চেন না করা বেটার। আগে তোমরা এখন চেষ্টা করো নিজের মেইনসের সিটটা যাতে, মানে টাইপিং টেস্টের সিটটা যাতে তোমরা সিকিউর করতে পারো। 66,000 পরীক্ষা দিচ্ছে, রেকর্ড সংখ্যক লোক এবার পরীক্ষা দিচ্ছে, যেটা কিনা আগে কখনো কোনো পরীক্ষা, মানে আমি বলতে পারি হয়তো আমার জানা নেই ইন্ডিয়াতে এত বড় এক্সাম মেইনসে হয়েছে কিনা স্টেট লেভেলে। কোন স্টেট আমার এটা জানা নেই, কিন্তু অবশ্যই স্টেট লেভেলে অবশ্যই স্টেট লেভেলে। তো সেখানে পিএসসি এরকম একটা ক্লার্কশিপ বলতে গেলে একটা ট্রেন্ডিং নাম্বার 1 ট্রেন্ডিং এই ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে।
এখন মেইনসটা আগে তোমার ভালো করে দাও, মেইনসে সিলেকশন হলেই তোমরা টাইপ টেস্ট বা অন্যান্য জিনিস করতে পারবে। একটা আহ, মানে মেইনসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। একেবারেই। আমরা একটু কয়েকটা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি আমাদের মতো করে। যেমন এখানে একজন জিজ্ঞেস করেছেন, ফসিলস অনয়, তিনি জিজ্ঞেস করেছেন যে আগের বার ফাইনাল কাট অফ কত গেছিল। আপনাকে বলে দিই যে গত বছর কিন্তু পিএসসি অফিসিয়ালি কোনো কাট অফ ডিক্লেয়ার করেনি, যেটা এখন হচ্ছে প্রত্যেকটা পরীক্ষারই ইন্ডিভিজুয়াল মানে ফাইনালি যে কোনো রেজাল্টের সাথে একটা কাট অফ ওরা অ্যাটাচ করে দিচ্ছে পিএসসির পক্ষ থেকে। এটা কিন্তু আমাদের সময় হয়নি। আমাদের সময় প্রিলিমসে কাট অফ হয়ে গিয়েছিল 60.5 প্রথমে, তারপর আবার 58.5। তো তবু যেহেতু আপনি বলেছেন এক্সপেক্টেড কত তুলবো, ওইভাবে কাট অফ কত হবে আমি কোনোদিনই, আমার ব্যক্তিগত অভিমত যেটা, যে সেটা কাট অফ কত হবে সেটা ভেবে পড়াশোনা করার থেকে আমাকে মানে আমাকে পারফরমেন্সটা ভালো করে দিতে হবে। তবু আমার ব্যক্তিগত অভিমত, কেউ যদি 50% থেকে বেশি স্কোর করতে পারেন তো তিনি টাইপ টেস্টে যে চান্স পাবেন না এটা কিন্তু নয়। এটুকু মানে আমার ব্যক্তিগত অভিমত। এবং তার সাথে আপনি জিজ্ঞেস করেছেন যে আপনি সিজিএল টায়ার 2 এর প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু সিজিএল টায়ার 2 ওখানে কিন্তু যেটা অ্যাডভান্স ম্যাথ রয়েছে তার জন্য কিন্তু প্রচুর স্ট্রং আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওখানে ডেসক্রিপটিভ লেখার কিছু ব্যাপার নেই। তো সেক্ষেত্রে অ্যাজ সাচ আমার মনে হয় না এই দুটোর মধ্যে আমরা ওই কম্প্যারিজন ওয়াইজ কিছু একটা আলোচনা করাটা ঠিক হবে। দুটো লড়াই সামনে, তো আপনাকে দুটোকে সেইভাবেই ব্যালেন্স করা বা সেইভাবে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই কিছু কিছু জায়গা হয়তো আপনার মনে হতে পারে যে ইংরেজির ক্ষেত্রে বেসিক কনসেপচুয়াল জায়গাগুলো হয়তো একই হবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একইভাবে যদি পড়াশোনা করার চেষ্টা করতে থাকেন, কনসেপ্ট যদি ডেভেলপ করতে পারেন, তাহলে করা যেতেই পারে। শান্তনু, যদি তুমি কয়েকটা বেশ কিছু কোয়ারি করেছেন, হ্যাঁ, কিছু যদি বলো, তারপরে একদম। উদ্যোগ নিয়ে এই যে অনির্বাণকে এখানে- কিছু বলতে। আগে শান্তনু বলে নাও। ঠিক ঠিক। এখানে হচ্ছে সৈকত ব্যানার্জি লিখছেন যে এক্সামে হ্যাপাজার্ড ভাবে লেখা যাবে কিনা। দেখো 6টা উত্তর লিখতেই হবে, যে তুমি 1 নম্বরে কিছু ম্যাটার। আমার মনে হয় শান্তনুর একটু নেটওয়ার্কের কিছু ইস্যু হচ্ছে বোধহয়। কিছু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো যেটা বিষয় সেটা হচ্ছে, দেখুন হ্যাফাজেটলি লেখা না, বাংলা আমি একটা বাংলা একটা ইংরেজি কিন্তু করতে পারবো না। ঠিক আছে, যতটুকু আমার মনে পড়ছে সেটা হচ্ছে, আমার ইচ্ছে হলো ইংরেজি প্রেসি সেটাই। ইংরেজি প্রেসিটা প্রথমে লিখলাম, তারপর আমি বাংলায় ভাবার্থটা লিখলাম, সেটা কিন্তু করা যাবে না। ইংরেজিতে আমি অর্ডারটা চেঞ্জ করতে পারি, আমার যেটা আমার স্ট্রং সেটা। আরেকজনও দেখছিলাম বেশ কিছু কোশ্চেন করছেন। দেখুন, আপনি যদি ইংরেজি আমাদের কারোর কিন্তু মাতৃভাষা নয়। ইংরাজি গ্রামার ডেভেলপ করার জন্য কিন্তু যেটা মূল জায়গা, আপনাকে কিন্তু বেসিক জায়গা, কনসেপ্ট অফ অ্যাক্টিভ প্যাসিভ থেকে শুরু করে আপনার ভার্বের কনসেপ্ট, প্রপার ফর্মস অফ টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অন্তত এই বিষয়গুলো যদি আপনার এই মুহূর্তে নতুন করে পড়াশোনা শুরু করে তৈরি করাটা খুব মুশকিল। ইংরেজি লেখার জন্য কিন্তু এই জায়গাটা ভীষণভাবে দরকার। মানে আমি ব্যক্তিগত মানে আমার পার্সোনাল ওপিনিয়নে এটাই মনে হয় যে মানে the initial task that you can do for translation, it is not only the skill of vocabulary that is going to help you, because until and unless you won't express or properly stand down your thoughts, so sometimes it becomes extremely troublesome. So initial task, write down as much more as you can. যত বেশি আপনি লিখতে পারবেন, নজিবুর রহমান জিজ্ঞেস করেছিলেন, তো আপনি ওটা করতে পারেন। আর যখন দেবরাজ সুরও জিজ্ঞেস করেছেন যে ট্রান্সলেশন নয় বঙ্গানুবাদ করতে হবে, ব্যাপারটা নয়। বাংলায় অনুবাদ মানে তো আপনি একটা ভাষা থেকে একটা ভাষায় নিয়ে যাচ্ছেন, কিন্তু ট্রান্সলেশন মানে হচ্ছে অনুবাদ মানে হচ্ছে যে আপনি ভাবটাকে একটা জায়গা থেকে আপনি ভাষাটা রূপান্তর করছেন, কিন্তু আপনি মানের কোনো রূপান্তর করছেন না। ঠিক আছে, ট্রান্সলেশন সম্ভবত মানে ওটাই হয়, আর আক্ষরিক অর্থে সেটাকে ট্রান্সলিটারেশন বলা হয়। হ্যাঁ, তো আপনি ওই জায়গাটা থেকে আপনি মূল যদি ভাবটা, মাঝে একটা দুটো শব্দর মানে আপনার না জানা থাকতেই পারে। বাংলা তো একই জিনিস হতে পারে, ইংরেজিতে আমি কি করে করবো, বা ইংরেজিতে কোনো একটা শব্দের অর্থ আমি নাই জানতে পারি, ইংরেজিতে কোনো একটা শব্দের অর্থ আমি নাই জানতে পারি। তো এই সমস্যাগুলো হলেও আমাকে ট্রান্সলেশনটা অবশ্যই আমার ভাষাগত দক্ষতার একটা পরিচয়। মানে আমি একটা বাংলায় চিঠি পেলাম, আমি যখন সরকারি
চাকরি করব, তো আমাকে হয়তো আমার সিনিয়র অফিসারকে সেই জায়গাটাকে খুব কন্টেন্টটাকে ছোট ওয়াইজ করতে হবে। আমাকে শান্তনু যেটা একটু আগে বলছিল, আমরা যারা বিশেষ করে যারা আমরা সচিবালয়ে চাকরি করি তাদের ক্ষেত্রেও বা এটা ডাইরেক্টরেটও করতে হয় যে আমি কনসাইজ কোনো জিনিসকে করতে পারি কিনা। তো ক্লার্কশিপে এই মেন্সে এই যে পরীক্ষাটা নিয়ে আমাদেরকে নিশ্চয়ই পিএসসি কিছু যাচাই করে নিতে চাইছে। তো সেই জিনিসগুলো কি সেটা আমাদেরকে বুঝতে হবে যে পিএসসি এক্স্যাক্টলি আমাদের কাছ থেকে কি কি চাইছে, যে কোন কোন কোয়ালিটি গুলো বা কোন কোন ফিচার গুলো আমাদের মধ্যে থাকতে হবে বা আমাদের সেই এফিসিয়েন্সির মধ্যে থাকতে হবে, যার জন্য উই ক্যান অল ডেভেলপ দ্যাট স্কিল। আচ্ছা, এবার আমি একটু অনির্বাণের কাছে চলে যাব, তারপর আমরা আবার পরে বেশ কিছু প্রশ্ন নেব। অনির্বাণ যদি আমাদের উদ্যোগ নিয়ে কিছু বলো। অনির্বাণ। উদ্যোগ বেসিক্যালি শুরু হয়েছিল একটা স্বপ্ন নিয়ে, যে আমি আর অভিষেক সেটাকে নিয়ে ভেবেছিলাম যে যারা ক্লার্কশিপ এবার দিয়েছে তো তাদের জন্য একটা মেন্সের একটা প্ল্যাটফর্ম করার জন্য। কিন্তু 66,000 পাস করলেও অনেক এমন ক্যান্ডিডেটস আছে যারা পাস করতে পারেনি। তো উদ্যোগের এখন মেইন ফোকাস হচ্ছে যারা ক্লার্কশিপ মেইনসের জন্য প্রিপেয়ার করছে তাদের সাথে যারা এখনো করতে পারেনি, আহ, এখনো বসে আছে ভাবছে যে এরপরে ফিউচার কি হবে, তো তাদের জন্য একটা আমরা টেলিগ্রামেও একটা প্ল্যাটফর্ম খুলবো ভেরি সুন। আর হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপটা আছে সেখানে আমরা হ্যান্ড পিক করি সবাইকে, মানে আমাদেরকে রোল নাম্বার পাঠাতে হয়, আমরা সেটা ভেরিফাই করি, তারপরে তাদেরকে গ্রুপে অ্যাড করি। এবার বেসিক্যালি উদ্যোগের মেইন কজ ছিল হচ্ছে ক্লার্কশিপ মেইনসে যারা অ্যাপিয়ার করছে তাদের জন্য, যাতে তারা রেগুলার প্র্যাকটিস করতে পারে, কি পড়বো কোথা থেকে পড়বো এই জিনিসটা আমরা তাদেরকে প্রোভাইড করে দিই। তারপরে এটা একটা অনলাইন ফ্রি প্ল্যাটফর্ম যেখানে কিনা সবাই কানেক্ট হতে পারে, অনেক দূরের থেকে যারা আসতে পারবে না, তো ফিজিক্যালি যদি আমরা এটা করতাম তো হয়তো আসতে পারবে না, তো সেই জন্য অনলাইনটা করা। আর এখন যেহেতু করোনার একটা প্যান্ডেমিক চলছে, তো এখন অনলাইন সব জায়গায় চলছে, তো আমরাও সেটাই অনলাইন করার চেষ্টা করেছি। আর সেকেন্ড জিনিস হচ্ছে উদ্যোগের যে মেইন এখন মানে ব্যাকবোন, সেটা হচ্ছে আমাদের টিচার্স। আমাদের যারা যারা ইভ্যালুয়েট করে সবাই কিন্তু সেক্রেটারিয়েটে মানে কাজ করছেন, খুব ভালো র্যাঙ্ক তাদের আছে পিএসসি তে, তো তাদেরকে দিয়ে ইভ্যালুয়েট করানো হয় খাতা। তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি যতটা ভালো ইনপুটস আমরা দিতে পারি স্টুডেন্টসরা যাতে পায়। তো অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে কিনা সামান্য ভিডিও কনফারেন্সে আসতে গেলেও তাদেরকে টাকা দিতে হচ্ছে, তো এখানে আমাদের ভিডিও কনফারেন্স দূরের কথা, আমাদের কোন স্টাডি মেটেরিয়ালও 1 পয়সা দিতে হয় না, ইটস টোটালি ফ্রি। এটাই উদ্যোগ। অনেক কিছু ভাবনা চিন্তা আছে, সেটা আমি নিয়ার ফিউচারে যারা ক্লার্কশিপ কোয়ালিফাই করবে তাদের নিয়ে কিছু ভাবনা চিন্তা করে রেখেছি। এটা অলওয়েজ ফ্রি থাকবে, সবাইকে কানেক্ট করার চেষ্টা করব, এটাই। আচ্ছা, তারপরে আরো কিছু আচ্ছা, কয়েকটা আরো প্রশ্ন নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে বাংলা আর ইংরেজিতে আলাদা করে কাট অফ থাকে কিনা মেন্সে, রিয়া মন্ডল জিজ্ঞেস করেছেন। দেখুন, আপনি যদি নোটিশটা ভালো করে পড়েন, ওখানে একটি ক্লজ লিখে দেওয়া আছে, মেনশন অলরেডি পিএসসি কিন্তু করেছে, যে পিএসসি হ্যাজ দ্য ডিসক্রিপেন্সি, পিএসসি নিজে চাইলে সেট করতে পারে ইন্ডিভিজুয়াল কাট অফ, যে আমাকে ইংরেজিতে এবং বাংলাতে জেনারেল ক্যাটাগরির জন্য হতে পারে, এসসি এসটি ওবিসি ইররেসপেক্টিভ অফ ক্যাটাগরির জন্য করতে পারে পিএসসি, সেই অধিকারটা পিএসসি আছে, সেটা কিন্তু বলে রেখেছে। এই মার্কসটা এক্স্যাক্টলি কত হবে, যে উভয়তেই আমাকে 15 করে পেতে হবে বা 12 করে পেতে হবে একটা জেনারেল ক্যান্ডিডেটকে, এটা আমরা হলফ করে কিছুই বলতে পারি না। কিন্তু মানে আমরা যারা নোটিশটা যদি ভালো করে পড়া যায়, তো সেখানে কিন্তু এই কথাটা বলা আছে যে প্রত্যেকটা ইচ পার্ট অফ পার্ট 2, ইট মিনস বাংলা এবং ইংরেজিতে কোয়ালিফাইং মার্কস পিএসসি কিন্তু আলাদা করে সেট করতে পারে, যদি মনে হয় সেটা পাস করাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু পিএসসির মানে পিএসসি সেগুলোকে বিবেচনা করে, বিবেচনাধীন, তারপরে এই জিনিসগুলো জানা হয়। তবে এটা অবশ্যই বিষয়, সেটা হচ্ছে ইংরেজি এবং বাংলা দুটোকেই ইকুয়ালি গুরুত্ব তো দিতেই হবে। হ্যাঁ, একটা বিষয়। শান্তনু কিছু বলবে? হ্যাঁ, বলবো। এই বিষয়ে আমি বলবো যে 2013 সালে যখন ডাব্লিউবিএসএসসি প্রথম পরীক্ষা নেয়, সে পরীক্ষাটা আমি দিয়েছিলাম, তো তাতে কিন্তু একদম নোটিফিকেশন পাবলিশিং এর সময় বলা ছিল যে ইংলিশে কাট অফ হচ্ছে 7, বাংলায় কাট অফ 8, তো এটা পেতেই হবে। মানে সাপোজ আমি আজকে যদি ওটাকেই ধরে নিই, তাহলে এখানে হয়তো একজন কেউ বাংলায় পেলেন আউট অফ 50 40, ইংরেজিতে পেলেন 5, তাহলে হয়তো তিনি হয়তো 99 পেয়েছেন আমাদের প্রিলিমসে, 99 সঙ্গে 45 যোগ করে তার টপ র্যাঙ্ক করা উচিত, কিন্তু তিনি পরীক্ষায় চাকরিটাই পাবেন না। এটা একটা বড় বড় বিষয়।
এবং আমি আরেকটা কথাও বলবো যে এই কাট অফের কথাটা যেটা বৃতিও বললো যে বৃতির কম মার্কস ছিল, ও ভালো করে খেটে এখানে কিন্তু এসছে, এবং আমিও বলবো আমারও কিন্তু খুব আহামরি বেশি মার্কস ছিল না, আমি র্যাঙ্ক 2 মানে এটা ভেবে নেওয়া কোনো কারণ নেই যে আমি 80-90 নাম্বার পেয়েছিলাম। জাস্ট আই হ্যাভ গট 74.25। তারপরে আমার কিছুটা এফোর্ট ভালো ছিল, আমি 6টা প্রশ্ন অ্যাটলিস্ট লিখে আসতে পেরেছিলাম, সে কারণে আমার মনে হয় একটা ডিসেন্ট মার্কস এখানে পেয়েছি। তো আমার কিন্তু মনে হয় যে আমার যেটা আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমাকে মেন্স দাঁড় করিয়েছে, প্রিলিমস কিন্তু নয়। প্রিলিমস জাস্ট আমাকে মেন্সে বসতে সুযোগ করে দিয়েছিল, এটা কিন্তু মাথায় রাখাটা একদম মানে সবাই মাথায় ঢুকিয়ে নিন প্লিজ, এটা আশা করি সবাই এগ্রি করবে এখানে। একেবারেই মানে অনেকেই ভয় পাচ্ছেন, আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করেছেন যে দাদা আমার তো 68 আছে, 65 কাট অফ, আমি কি পারবো? বা আমার 48 এসি কাট অফ, আমি 48 আছি, আমি কি পারবো? এটা কিন্তু একদম কেউ যদি 65ও পায়, সে 65 পেলেও সে যদি মেন্স ভালো করে দেয়, তো সে তারও একটা সম্ভাবনা অবশ্যই থেকে যাচ্ছে যে সে টাইপিং টেস্টের জন্য মানে মেন্স তিনি অবশ্যই ক্লিয়ার করতে পারবেন। একেবারেই তাই। তো আমার আগের বারে একসঙ্গে তো বহুদিন পড়াশোনা করছি, তো প্রচুর বন্ধু বান্ধব আছে যারা খুবই ভালো এমসিকিউ তে পারফর্ম করে, আমি তো খুবই সাধারণ ছেলে একজন, তো আমি 74 পেয়েছিলাম এমসিকিউ তে। আমার চেনাশোনা 7 থেকে 8 জন ছিল 84, 85, 86, আর তাদের কিন্তু আনফরচুনেটলি তাদেরকে কিন্তু দেখতে পাইনি। তো এটা কিন্তু হয়েছে, একদম লাইভ কেস আমি বললাম। আমার ক্ষেত্রেও হয়েছে এটা, মানে এটা অনেকের ক্ষেত্রেই দেখেছি, সেজন্যই বলা হচ্ছে বারবার। একেবারেই তাই। আর সার্টিফিকেট ইস্যু নিয়ে ফসিল অনয় আবার জিজ্ঞেস করেছো, আমি তো কাট অফের ব্যাপারটা আলোচনা করা হলো যে টাইপিং টেস্ট গতবার আর এবারের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্সের কথা আমি একটু বলে নিই আগে। সেটা হচ্ছে গতবার অনেকটা একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে গেছিল, কারণ পিএসসি থেকে মানে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন থেকে এন্টায়ার পুরো প্রসেসটা হ্যান্ড ওভার হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের হাতে। তো মিনওয়াইল যে ইনিশিয়াল নোটিস that was published by Staff Selection Commission, not PSC. তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনটা টাইপ টেস্টের আগে হয়েছিল। তো টাইপ টেস্টের আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার দরুন আমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট অ্যাজ ওয়েল অ্যাজ টাইপিং সার্টিফিকেট বা যাদের কম্পিউটার সার্টিফিকেটে মেনশন করা ছিল টাইপিং স্পিড, এই ধরনের ডকুমেন্ট দেখাতে হয়েছিল। আর তারপরে পিএসসি ডিসাইড করে যে না, আমাদেরকে টাইপিং টেস্ট নেওয়া হবে এবং আমরা টাইপিং টেস্ট দিই। টাইপিং টেস্টে প্রায় 1.5 গুণ, কারণ 1200টা সিট ছিল, 1800 জনকে ডাকা হয়েছিল টাইপিং টেস্টে, এবং টাইপিং টেস্ট দেওয়ার পরে ফাইনালি বহুজন এমপ্যানেলড হয়েছিল, প্রায় 1200 জন মতো। তো এইবারে ছবিটা একটু আলাদা। এবারে প্রথম থেকেই বলে রেখেছে যে টাইপিং টেস্ট তো হবেই, ওর পাশাপাশি পিএসসি কিন্তু এবারে নতুন একটা কিছু ইন্ট্রোডাকশন করতে পারে বা নাও পারে, এটা এই মুহূর্তে বলা ভীষণ মুশকিল। তবুও আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে যেমন প্রত্যেকটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনকে পিএসসি অথেন্টিকেট করে, যেমন মাধ্যমিক একটা কোয়ালিফিকেশন, এইচএস একটা কোয়ালিফিকেশন, গ্রাজুয়েশন ইজ অলসো আ কোয়ালিফিকেশন। তো আমি যে কম্পিউটার জানি, তো সেটা পিএসসি তো অবশ্যই যাচাই করবেই। প্রত্যেকটা কোয়ালিফিকেশন যেমন পিএসসি যাচাই করে, ওটাও যাচাই করবে। যাচাই করার দুটো মেথড রয়েছে। এখন যদি পিএসসি বলে যে আমি পরীক্ষা নেব টাইপের সাথে সাথে, যখন আমি টাইপিং টেস্ট অ্যারেঞ্জ করতে পারছি, তাহলে আমি বেসিক কম্পিউটার অপারেশনের উপর একটা পরীক্ষা নিতেই পারি। মানে আমি কিন্তু এটা বলছি না যে পরীক্ষা হয়তো হবে, কিন্তু এটা হতেই পারে। পিএসসি দুটোর মধ্যে একটা জিনিস করবে, সেটা হচ্ছে আইদার পিএসসি পরীক্ষার পথে হাঁটবে, কিংবা সার্টিফিকেট যে আমি যদি মুখে পিএসসি কে গিয়ে বলি, পিএসসি কে আমি বলি যে আমি কম্পিউটার এলিমেন্টারি নলেজ আমার রয়েছে, এটা তো পিএসসি অ্যাকসেপ্ট করবে না। তো ইট হ্যাজ টু বি পুট আন্ডার সাম ডকুমেন্টারি এভিডেন্স। তো সেই ডকুমেন্টেশনটা কিভাবে কাজে লাগবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এবারে আলাদা করে নোটিফিকেশনে সার্টিফিকেট ওয়ার্ডটা কিন্তু কোথাও মেনশন করা নেই। তাহলে এক্স্যাক্টলি পিএসসি কি করবে সেটা আমাদের পক্ষে বলা এই মুহূর্তে মুশকিল। তবুও আমি বলবো যে এখন টাইপিং নিয়ে বা পোস্টিং নিয়ে এই বিষয়গুলো নিয়ে না ভেবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি আমাদের সকলের হওয়া উচিত, সেটা হচ্ছে যে মেন্সের প্রিপারেশন। দ্যাটস অল দ্যাট আই ক্যান সে। আমার মনে হয় বৃত্তিও একই জিনিস বলবে, যেটা তারপরেও অরিন ব্যানার্জিও জিজ্ঞেস করেছেন যে সেক্রেটারিয়েট রিজিনাল ডাইরেক্টরেটের প্রেফারেন্স অ্যারেঞ্জমেন্টটা কি চেঞ্জ করা যাবে কিনা। তো এটা মনে হয় বহু মানুষের মধ্যে এখনো পর্যন্ত চিন্তা ভাবনা রয়েছে। আমরা যখন পরীক্ষা দিই, আমরা তো অনেক সময়তেই জানতাম না যে সেক্রেটারিয়েটের কোন কোন র্যাঙ্ক হয় বা কিছু হয়, কিন্তু এখন সেটা একদমই তাই, আমরা কিন্তু জানতামই না, কোনো আইডিয়াই ছিল না যে কিরকম মানে প্রমোশন কি কি স্কেলে। আমাদের এলডিএ যেমন সি, এরপর ইউটিএ হলে গ্রুপ বি,
তারপরে এইচএ, সেটাও গ্রুপ বি। তারপরে ধীরে ধীরে সেকশন অফিসার, রেজিস্ট্রার, তখন WBSS হয়ে যায় ক্যাডার আমাদের, ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস। তো সেক্ষেত্রে প্রমোশনের স্কোপটা অনেকটাই বেশি আমাদের, কিন্তু সেটা কোনো কারণ নয় যে এখন তাই নিয়ে আমাদের টেনশন করতে হবে বা ভাবতে হবে যে হ্যাঁ সেক্রেটারিয়েট হলো না তো জীবন নষ্ট। না, ওরকম ভাবার কোনো কারণই নেই। এখনকার বাজারে একটা চাকরি পাওয়াই অনেক বড় ব্যাপার। একেবারেই তাই, একেবারেই তাই। তো এই জিনিসগুলো আমাদের একেবারেই প্রথম থেকে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন, সেটা আমি পাবলিকলি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে মাইনিউট যদি কিছু ভুল থাকে, অনেকে যেমন ডবল বক্সে ঠিক হয়ে গেছে, এগুলো সব আমরা কিন্তু ভুল করেছি। এইবারে অনেকেই এই ভুল করেছেন, তো পিএসসি তো অবশ্যই জিনিসটাকে খুব ভালো ওয়েলকামিং সাইন হিসেবে নেবে না, কারণ আমরা সবাই ফর্ম ফিল আপ করছি, উই শুড বি দ্যাট রেসপন্সিবল। সেই ধরনের রেসপন্সিবিলিটিটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টের কাছ থেকে এক্সপেকটেশন রাখা হয়। কিন্তু একাধিক জন বলছেন যে আই হ্যাভ ইনফর্মড মাই অফিস, এই ধরনের যেটা মানে যারা হয়তো চাকরি করেন না তবুও সেই ডায়লগ বক্সে ক্লিক করেছেন, এই ধরনের সমস্যা বা অনেকে স্পেলিং রিলেটেড সমস্যা যদি কারোর থেকে থাকে, এইগুলো যার আমার কাছে ডকুমেন্টাল এভিডেন্স রয়েছে, এটার জন্য অন্তত কারোর চাকরি আটকাবে না, এইটুকু আমি বলতে পারি। মানে রেস্ট অ্যাসিওর্ড এইটুকু আপনারা ভাবতে পারেন যে পিএসসি কিন্তু এই ছোটখাটো ডকুমেন্টেশন আর এররের জন্য অন্তত কারোর চাকরি আটকে দেবে না। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে পারে। ডিভিতে আমি দেখেছি, ডিভিতে অনেকেরই প্রবলেম থাকে অনেক রকম, কিন্তু পিএসসি কিন্তু 7 দিন থেকে 10 দিন তাকে সময় দেয় যে ঠিকঠাক ডকুমেন্ট পেশ করার জন্য, বা এরকম কিন্তু অনেক, ওটা নিয়ে টেনশন করার কোনো মানে হয় না এখন। একেবারে নামের স্পেলিং এর জন্য এফিডেভিট চাইতে আমি নিজের চোখের সামনেই দেখি। আমার নিজের ক্ষেত্রেও তাই, আমার বাবার নামের একটা গন্ডগোল হয়েছিল, সেক্ষেত্রে এফিডেভিট করতে বলেছিল, যদিও সাবমিট করতে বলেনি, কিন্তু বলেছিল ফর ফার্দার, মানে অনেক সময় লাগতে পারে। তো সেই জন্য মানে ডিভির জন্য কিন্তু কিছু আটকাবে না, এটাই। একেবারেই তাই। আচ্ছা, সৌমিক সাহা প্রশ্ন করেছে যে যদি প্রশ্নটা আমাকেই করেছে, সেটা হচ্ছে যে ইংরেজি বাংলা মিশিয়ে কিন্তু লেখা যাবে না। আমি এটা আগেই আমরা আলোচনা করলাম যে ইংরেজি যখন লিখছি আমি ইংরেজি ওই তিনটের মধ্যে আমি অর্ডারটা চেঞ্জ করতেই পারি। আমার প্রেসি জায়গায় আমি ট্রান্সলেশনটা আগে লিখতে পারি বা ট্রান্সলেশন আগে আমি প্রেসি অ্যাটেন্ড করতে পারি, কিন্তু আমি একটা ইংরেজি একটা বাংলা এই হ্যাফাজের জায়গাটা কিন্তু করতে পারবো না, এবং সেটা উচিত নয়। হ্যাঁ, তো এই থাকে সেকশন করে দেওয়া আছে। সেকশন। আর তাছাড়াও যদি সমস্যা হয় খাতায় অনেক জায়গা থাকে, জায়গা ফাঁকা রেখে অন্তত পরেরটা লিখতে শুরু করো, কোনো অসুবিধা হবে না। অনেক জায়গা থাকে, পেজ চাইলে পেজও পাবে। একেবারেই তাই। আচ্ছা, আমি মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিরকম ভাবে করতে, তো সেইভাবেই করবে। এরকম টাইপের কোয়েশ্চেন কেন তোমরা একটা চাকরি করতে যাচ্ছ, তো এরকম টাইপের বেসিক কোয়েশ্চেন এখন তো না করাটা বেটার। তোমার মাধ্যমিকে যেরকম করেছিল, তোমার উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, গ্রাজুয়েশন পাস করে গেছো, তো উত্তর মিশিয়ে লিখবো। তোমাকে যদি কেউ একটা খাতা দেয়, তুমি যদি খাতা চেক করতে পারো, তোমাকে যদি ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন দেয়, মানে উত্তরগুলো তারা পাঠায়, তুমি কি চেক করতে পারবে? নিজেকে প্রশ্ন করার আগে। একেবারেই তাই, একেবারেই তাই। ঠিক। পুলকেশ ঘোষ প্রশ্ন করেছেন, সেটা ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন হাইকোর্ট এলডিএ এন্ড সেক্রেটারিয়েট এলডিএ রিগার্ডিং প্রমোশন? হাইকোর্টের এলডিএ এবং ডিস্ট্রিক্টের এলডিএ কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, ওটা জুডিশিয়াল সার্ভিসেস এর আন্ডারে পড়ে, এবং হাইকোর্টের এলডিএ যারা, সেটা অন্য সার্ভিসেস দ্বারা ওনারা রিক্রুটেড হন, ওনাদের সাথে কিন্তু পিএসসি কোনো কোর্টেরই এলডিসি বা এলডিএ রিক্রুট করে না, কোনো হাইকোর্ট বা কোনো আমাদের যে জুনিয়র সাব জুনিয়র কোর্ট যেগুলো রয়েছে কোনোটাই করে না। তো সেক্ষেত্রে আমাদের সেক্রেটারিয়েট এলডি নিশ্চয়ই প্রমোশন রিলেটেড ইনফরমেশন আপনারা প্রায় সকলেই জানেন, যেটা নিয়ে একাধিকবার অ্যানালিসিস করা হয়েছে। হাইকোর্টের এলডিএ এবং সেক্রেটারিয়েট এলডিএ কিন্তু দুটো মানে সিমিলারিটি তো নেই, মানে দুটোর প্রশাসনিক জায়গাটাই আলাদা। হ্যাঁ, দুটো একটা সেক্রেটারিয়েট লেভেলে সার্ভিস করা আর একটা কোর্টের আন্ডারে সার্ভিস করা, তাদের মানে তাদের মাইনে থেকে শুরু করে অন্য সেটআপে হয়, কমপ্লিটলি তাদের প্রশাসনিক জায়গাটাই আলাদা। তো এই জায়গাগুলো হ্যাঁ কমপ্লিটলি আলাদা আর কি, সেটা পুরো সেটআপটাই যেহেতু আলাদা। আর আচ্ছা, সাধন রায় প্রশ্ন করেছেন রিপোর্টের ওয়ার্ড লিমিট। হ্যাঁ বলো। আমি এখানে অয়ন মুখার্জির উত্তরটা একটা দিতে চাই, সেটা হচ্ছে রিজনালে হোম ডিস্ট্রিক্ট পাওয়া যাবে কিনা। দেখো, রিজনালে তুমি প্রথম কথা হচ্ছে কোন ডাইরেক্টরেটের আন্ডারে পাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। তারপরে কিন্তু যেটা ম্যাটার করে সেটা র্যাঙ্ক যার উপরে সে কিন্তু হোম ডাইরেক্টর মানে হোম অফিসে পাবে, মানে বাড়ি থেকে যাতায়াত করতে পারবে। আর যাদের একটু পিছিয়ে যাবে তারা কিন্তু দূরে পড়বে। তবে পিএসসি থেকে চেষ্টা করা হয়
নিয়ারেস্ট মানে পিএসসি, মানে আমাদেরটা পিএসসি করেছিল, জেনারেলি এটা ডাইরেক্টরেট করে। তো চেষ্টা করা হয় তাদেরকে অ্যাডজাসেন্ট ডিস্ট্রিক্ট গুলোতে দেওয়ার, খুব একটা দূরে ফেলে না। কিন্তু আমাদের সময় কিন্তু অনেক দূরে দূরে ফেলা হয়েছিল, মানে আমাদের একটু হ্যাপাজার্টলি সবকিছু, মানে পরীক্ষার শুরুর দিন থেকে হ্যাপাজার্টলি আমাদের পরীক্ষা সবকিছু হয়েছে। এই আমাদের জায়গাটা সময় আমি একটা একটা কথা যেটা বলি প্রবলেম হয়েছিল, আশা করি যে তোমাদের আমি সময় সেই প্রবলেম। হ্যাঁ, শান্তনু বলো। শান্তনু বলো, কিছু বলছিলে তুমি? আমার মনে হয় শান্তনুর মোস্ট প্রবাবলি কিছু শোনা যাচ্ছে না। কিছু ইস্যু হচ্ছে। আচ্ছা, অনেকে বলছে যে নিউজ মানে প্রেসিতে কি করে লিখবো বুঝতে পারছি না। তো আমার মনে হয় সেক্ষেত্রে নিউজ পেপার পড়াটা মানে অভ্যাসটা করা জরুরি, কারণ হ্যাঁ যত বেশি হ্যাঁ এই ইংরেজি বিষয়ে আমি পড়বে একটা বা কথা বলবো যে বাংলা পড়বে। এই রিজিওনালের কথা আমি তো নিজে রিজিওনালে ছিলাম, তো সেই আমার বলো মনে হয় বলো, শান্তনু শোনা কোনো যাচ্ছে? প্রবলেম হচ্ছে। হ্যাঁ, শান্তনু সম্ভবত নেটওয়ার্ক কিছু ইস্যু হচ্ছে, যাই হোক ওর বারবার আমি কেটে যেটা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম সেটা বলি। যেটা বলছিল। হ্যাঁ, বলো। যে প্রেসি বুঝতে পারছি না কি লিখতে হবে। তো আমার মনে হয়, কারণ আমাদের সরকারি কাজকর্মের মেইন কাজটাই কিন্তু প্রেসি লেখা, নোটশিটে, যেটা আমাদের একেবারে আগেও বলতো। আমাদের মেইন কাজই ওটা, ফাইল ওয়ার্কের মেইন কাজই হচ্ছে প্রেসি। কে কত ভালো ফাইল ওয়ার্ক করতে পারবে সেটা প্রেসির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আর অবশ্যই প্রেসি লেখার ক্ষেত্রে একটা কথা বলবো যে প্রেসিতে মেইন প্যাসেজে যেটা দেওয়া থাকবে সেরকম কোনো ওয়ার্ড বা লাইন কিন্তু আমরা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু কোনো মার্কস পাবো না আমরা। কারণ প্রেসিটার মানেই হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে। অনেক সময় অনেক কম্প্যারিজন দেওয়া থাকে, সেই কম্প্যারিজনটাও আমরা লিখতে পারবো না। ইনার মিনিংটা আমাকে বুঝে লিখতে হবে। তো সেক্ষেত্রে বুঝতে পারছি না, এটার জন্য এখনো অনেক সময় আছে। আমার মনে হয় অনেক বেশি পড়া প্র্যাকটিস করতে হবে। যত বেশি পড়বে, এডিটোরিয়াল পড়াশোনা করতে হবে, ইংলিশ ভালো ভালো আর্টিকেল পড়া থেকে শুরু করে মানে সবকিছু পড়তে হবে। আমার মনে হয় যত বেশি পড়বে আমার মনে হয় ইনার মিনিংটা তত বেশি বুঝতে পারবে। আচ্ছা, এখানে শুভ্রজ্যোতি ঘোষ একটা প্রশ্ন করেছেন এবং প্রশ্নটা বেশ রেলিভেন্ট প্রশ্ন বলে মনে হলো আমার। সেটা হচ্ছে যে উনি বলছেন যে বাজারে একাধিক বই রয়েছে, সবাই পড়ছে, নাম তুলেই বলেছেন, এবং উদ্যোগেই আমরা কি স্টাডি মেটেরিয়াল পড়ছি সেটা ম্যাটার না। হাউ ডু আই ডিফারেন্সিয়েট মাই রাইটিং ফ্রম দেয়ার্স? এটা নিয়ে যদি কিছু আমরা আলোকপাত করি। অনির্বাণ, যদি কিছু বলো তুমি এটা নিয়ে, যে স্টাডি মেটেরিয়াল রিলেটেড কে কিভাবে নিজেকে থেকে আলাদা করতে, এবং খুব প্রাসঙ্গিক আমার মনে হয় যে সবাই চাইবে আমরা অন্যদের থেকে ভালো লিখি, এই ইচ্ছাটা হয়তো সবাইকার মধ্যেই হবে। তো এখানে কি স্টাডি মেটেরিয়ালের গুরুত্বটা অ্যাকচুয়ালি না নিজের অ্যাপ্লিকেশনটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? দুটোই। এক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি আজে বাজে জিনিস পড়লাম তারপরে কি সেটা বমি করলাম পরীক্ষা হলে কি সেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। তো আমাদের একটা কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল পেতে হবে, যেটা কিনা এক্সপিরিয়েন্স টিচার্সরা বা যারা অলরেডি চাকরি করছে তাদেরকে দিয়ে আমি সেটাকে তৈরি করলাম, সেটাকে পড়লাম। আমি একটা স্টাডি মেটেরিয়াল পড়বো সেটাই এনাফ। তার জন্য আমাকে 10টা জায়গা থেকে পিডিএফ কালেক্ট করলাম, কিন্তু আমি সবকটা ফার্স্ট পেজ পড়ে রাখলাম, তাতে গিয়ে কোনো লাভ হবে না। আমি কোনো কাউকে ছোট করে বলছি না যে উদ্যোগ ভালো অন্য সব গ্রুপস খারাপ, আমি একদমই বলছি না, কিন্তু এটাও ঠিক যে উদ্যোগে যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় সেটা হচ্ছে কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল, পুরোটাই ফ্রি, যেটা কিনা অন্য জায়গায় সেটা জিস্টে দেওয়া হয় ফ্রি গুলোকে। আর কম্বাইন্ড যেটা মানে টোটাল যেটা কম্বাইন্ড রয়েছে, তো সেটাকে কিন্তু ওরা পয়সা নিয়ে দেয়, সেটা উদ্যোগ ফ্রিতে দিচ্ছে। আর একেবারেই আমি তাই, একটা একেবারেই কথা তাই। এই ব্যাপারে বলবো যে স্টাডি মেটেরিয়াল মানে ডেসক্রিপটিভ কিন্তু কখনো পড়ে কমন পাওয়া যায় না। এটা কিন্তু না মানে এই ঠিক। ধারণাটা কিন্তু একদমই রাখা উচিত না যে হ্যাঁ একটা মানে পড়ছি সেই জন্য সবাই ওটাই কমন পাবো, একদমই না। সেই আর সবার ভোকাবুলারির জ্ঞানও এক হবে না। একজন একটা ওয়ার্ডে 10টা সিনোনিম জানতে পারে, একজন 5টা জানবে। তো দ্যাট ভ্যারিজ। আর মানে সেক্ষেত্রে আমার মনে হয় না যে দুজনের লেখা কখনোই সেম হবে। এক লেখা এক স্টাডি মেটেরিয়াল পড়লেও লেখার সময় কিন্তু তাদের লেখার মধ্যে অনেক কোয়ালিটি ডিফারেন্সিয়েট করে, মানে এইটুকু মানে বুঝে নিতে হবে। অবশ্যই, কারণ মাধ্যমিক পরীক্ষাতে আমরা সবাই মিলে একটা ব্যাচে 100 জন পড়তাম। হ্যাঁ, একদমই তাই। ঠিক কথা, ঠিকই কথা, একদমই সহমত যে আমার নিজে কিভাবে নিজেকে অ্যাপ্লিকেশন করতে পারি তার জন্য তো অবশ্যই এই জায়গাটা আমরা মুনমুন ব্যানার্জি প্রশ্ন করেছেন কোন কোন নিউজ পেপার পড়বো। নিউজ পেপার অ্যাজ সাচ আপনি আপনার পছন্দ মতো আপনার নিউজ পেপারটা পড়াটা শুধু খবর জানার জন্য না, নিউজ পেপারটা এখানে আমার রচনা শৈলী, আমার রচনা শৈলী এবং আমার ভাষাগত দক্ষতাটাকে এনহ্যান্স করার জন্য, সমৃদ্ধ করার একটা জায়গা চলে আসে। আমি নিজেকে কতটা সমৃদ্ধ করতে পারছি পড়ে, এই জায়গাটা মাথায় রাখতে হবে।
তো এই জায়গাগুলো আপনাদের, বিশেষ করে যদি আপনার ভাষাগত দক্ষতা আপনার যদি স্ট্রং হয়, আপনি কিন্তু অন্যদের থেকে সবসময় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আপনি পাবেন। কারণ ওই পরীক্ষার হলে বসে ভাবাটা একটা খুব কঠিন কাজ। অনেক সময় হয়তো আমাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমার হয়তো অন্য সময় ভেবে ভেবে লিখলে আমি লিখতে পারবো, কিন্তু পরীক্ষার হলে ওই পরিস্থিতিতে যেই অ্যাম্বিয়েন্সটা আমরা করতে পারি সেটা কিন্তু আমরা প্রোভাইডেড দ্য টাইম বিং, ওই সময়টা ছাড়া কিন্তু অন্য সময় লিখতে পারি, কিন্তু ওই সময় নিজেকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা একটা বিষয় আমরা ভাবনা চিন্তা করতে পারি এটা সেটার জন্য। আর কি কি নিউজ পেপার পড়বো সেক্ষেত্রে আমি বলি, ইংলিশের ক্ষেত্রে হিন্দু পড়তে পারো তোমরা, আর টাইমস অফ ইন্ডিয়া ফলো করতে পারো। আর এখন তো সবই অ্যাপে পাওয়া যায়, কোনো পেপার কেনার কোনো দরকার পড়ে না, অ্যাপ থেকে তোমরা পড়তে পারো। আর বাংলার ক্ষেত্রে আমার মনে হয় আনন্দবাজার পড়লেই এনাফ সেক্ষেত্রে। আর শুধু পড়া মানে তো না, লেখার ধরনটা দেখা এবং অবশ্যই নিজের ভোকাবুলারি বাড়ানো। একেবারেই তাই। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার বলে আমার মনে হয়। একাধিক জন আমাকে জানতে চেয়েছেন এবং অন্যান্যদেরকেও। সেটা হচ্ছে যে আমরা যে একটি গাইড বুক তৈরি করেছিলাম, প্রায় 93 পাতার একটি পিডিএফ, উদ্যোগ থেকে, টিম উদ্যোগ সেটা তৈরি করেছিল। তো সেটার বিষয়ে যদি অনির্বাণ তুমি কিছু আলোচনা করো, কারণ সেটা নিয়ে অনেকেরই বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ারি রয়েছে। আমরা চেষ্টা করেছি যে পিডিএফটা হবে তো তার মধ্যে গ্রামার্স থাকবে, যেটা কিনা বেসিক, অভিষেক বিশেষ করে গ্রামার পার্টটা দিয়েছে। তো একটা লেম্যান কিভাবে একটা গ্রামার বুঝবে ওটা খুব ভালো করে ওরা দিয়েছে। তাছাড়া আমরা দিয়েছি হচ্ছে কিভাবে রাইটিং সেকশনটা অ্যাপিয়ার করবে, তার কিছু বেসিক রুলস ইংলিশে এবং বাংলাতে দু ভাষাতেই দেওয়া রয়েছে। আর সাথে রয়েছে হচ্ছে 8খানা মক টেস্ট পেপার, যেটা কিনা ফাইনাল প্রিপারেশন, এই পুরো পিডিএফটা পড়ার পরে ফাইনাল মক পেপারস গুলো দিয়ে যারা এক্সামে অ্যাপিয়ার করতে চলেছে। তো আমি দেখেছি অনেক গ্রুপে এই পিডিএফটা শেয়ার হয়েছে, তো আমি তাই জন্য আজকে এটাকে অ্যানাউন্স করতে চলেছি যে পিডিএফটা সবার জন্য অ্যাভেলেবেল হবে। সবাই যারা কোয়ালিফাইড, মেইনস প্রিলিমস কোয়ালিফাইড যারা, তারা নিজের রোল নাম্বার আর ফোন নাম্বারটা আমাদের যে উদ্যোগের মেল আইডি আছে সেখানে তোমরা একটা ইমেল পাঠাও, আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো। আমাদেরকে 48 ঘন্টা করে পার ক্যান্ডিডেটকে টাইম দিতে হবে। আমাদেরও তো কিছু কাজ থাকে, তো আমরা সবসময় পারি না। তো সেই ক্ষেত্রে তোমাকে 48 ঘন্টা টাইম দিও, আমরা তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো। এটা সবার জন্য অ্যাভেলেবেল এখন। অবশ্যই বিষয়টা একটু সময় সাপেক্ষ, আমরা একাধিক জনকেই বইটি দিচ্ছি, কারণ এটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন চিহ্ন ছিল বলে এই ব্যাপারটা। আচ্ছা, তারপরে আপনারা আরো অলরেডি পেয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি কি একটা আনসার দিই? একজন সৈকত ব্যানার্জি প্রশ্ন, শান্তনু বলো। তো সৈকত ব্যানার্জি প্রশ্ন করছেন, জ অক্ষরের নিচে কি ডট পাংচুয়েশন দেওয়া যায়? দেখো, এইসব যেগুলো আনন্দবাজার ইউজ করে সেগুলো জ আর জেড এর মধ্যে পার্থক্য, ওগুলো ক্লার্কশিপে অত মেনটেন করার দরকার নেই। তুমি যা পড়ছো অন্ধভাবে ফলো করার দরকার নেই। আমি পড়লাম একটা নিজের মতো, কিন্তু পরীক্ষার হলে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে যেটুকু দরকার সেইটুকু। আর একজন দেখলাম প্রশ্ন করেছিলেন যে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে ওয়ার্ড লিমিট বেড়ে যাচ্ছে, সেখানে কি করবে? তো এই ওয়ার্ড লিমিট বেড়ে যাওয়াটা নিয়ে বলি যে দেখো, 10টা ম্যাক্সিমাম বাড়ানো যেতেই পারে, কিন্তু তার বেশি বাড়িয়ে ফেললে ক্লার্কশিপে তো পরিসরটা কম, সেখানে কিন্তু ধরে ফেলা যাবে যে হ্যাঁ তোমার লেখাটা বড় হয়ে গেছে। কারণ কি WBCS মেনের পরীক্ষাতে স্কোর থাকে 40, এখানে আছে স্কোর কিন্তু 20, সেখানে বড় লিখতে পারলে এখানে কিন্তু লেখা একদমই যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার 2 ঘন্টা 1 ঘন্টা এতই কম টাইম থাকে যে বেশি ওয়ার্ড লিমিট যত কমিয়ে রাখা যায় এবং কম্প্যাক্ট ক্রিস্প লেখা একটা টপিক তোমাকে দেবে যে কোথাও নৌকোডুবি হয়েছে, কোথাও ট্রেন দুর্ঘটনা হয়েছে, কোথাও বাজ পড়েছে, কোথাও বোম ফেটেছে, সেগুলো কিন্তু সামান্য কয়েকটা কথায় লিখে দেওয়া যাবে। এবার আমি একটা ছোট্ট আউটলাইন দিচ্ছি, অনেকে হয়তো বুঝতে পারা যাবে কি যাবে না আমি এখানে বলতে পারছি না। ধরো একটা রিপোর্ট লিখলাম, তার একটা হেডিং দিলাম, তার একটা নিজস্ব সংবাদদাতা লিখলাম, কলকাতা বা XYZ বা ক লিখলাম। এবার একটা ডেট নিয়ে আমরা সমস্যায় পড়ি, অনেকে লিখি 22শে মে, 22শে জুলাই, তা কিন্তু নয়। খবরের কাগজে লেখা থাকে জুলাই 22 অথবা 22 জুলাই। 22শে বা 21 এই শব্দটা ব্যবহার করা যাবে না। এগুলো হচ্ছে ফরম্যাট, এবং এগুলো তুমি যতগুলো বাদ দেবে ততগুলো নাম্বার তোমার কাটতে কাটতে চলে যায়। এক। আর দ্বিতীয় কথা হচ্ছে 3টে পার্টে রিপোর্ট লিখতে হয়।
একটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, যাতে আমার যা ঘটলো এক লাইনে বলবো, মানে একদম আমাদের অঙ্কুশের মতো এক লাইনে বলতে হবে। তো এক লাইনে বলো। তারপর হচ্ছে ব্যাপারটাকে ব্যাখ্যা করো, সেখানে কিভাবে ব্যাখ্যা করবে, 7 থেকে 8 লাইন সেখানে ব্যাখ্যা করো যে আমার কি কি ঘটলো, কি হলো, তার সম্পর্কে কার কি বক্তব্য। আর তারপরে হচ্ছে 3 লাইন, টোটাল 10 লাইনের রিপোর্টে আমার 200টা ওয়ার্ড হবে। তাহলে 2টো লাইন আমি ইউজ করতে পারি ভূমিকার জন্য, 7টা লাইনে ব্যবহার করতে পারি, 8 লাইন ব্যবহার করতে পারি আমার মাঝখানে ডেসক্রিপশনের জন্য, এবং শেষে 2টো লাইন ব্যবহার করতে পারবো একটা নিরপেক্ষ কনক্লুশনের জন্য। কারণ নিউজ পেপার রিপোর্ট যখন করছি, কোনো সরকার বিরোধী বা সরকার পক্ষে কোনোটাই মাথায় রেখে লেখার দরকার নেই। তুমি একজন নিরপেক্ষ হয়ে, মানে জিরো গ্রাউন্ডে থেকে তুমি একটা শেষ করো, এই হচ্ছে তো তোমার রিপোর্ট। এইটাকে মাথায় রাখাটা খুব দরকার। মানে এইভাবে করলে কিন্তু দেখবে 200, ম্যাক্সিমাম 205, 180তেও শেষ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই তাতে। একেবারেই তাই। একদম। তো আমরা মোটামুটি বেশ কিছু আলোচনা আজকে করলাম, আর আশা করছি আপনাদের বেশ কিছু যেই প্রশ্নগুলো ছিল সেগুলো আপনারা উত্তর পেয়েছেন। আর এবারে আমরা আমাদের আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের সকলকেই এটা মাথায় রাখতে হবে যে এখন যে অপ্রাসঙ্গিকতার যে কাট অফ আলোচনা বা পোস্ট রেফারেন্স, এগুলো এই মুহূর্তে আপনাদের বুঝতে হবে সেগুলো অনেক পরে গিয়ে অ্যাকচুয়ালি সেগুলোর মূল্য আছে। তার আগে আপনাদের কিন্তু মেন্স পাস করতে হবে। এখন পাখির চোখ কিন্তু নিঃসন্দেহে ক্লার্কশিপ মেন্স পরীক্ষা যদি আমরা মানে actually crack করতে পারি, then only we will be able to think about all those things that we want. মানে এই বিষয়গুলো তখনই হয়তো আমরা করতে পারি। এখন থেকেই মানে অনেক কিছু আপনাদের মাথায় আসতে পারে, যেহেতু এখন রিসোর্স অনেক হয়ে গেছে বলে আপনাদের মনে হচ্ছে যে এটা ভুল হয়েছে বা এটা কিভাবে হবে, মানে একাধিক এই ধরনের জিনিসপত্র আমাদের মাথায় রয়েছে। তো এগুলো আমার বলার। এবারে এক এক করে আমি সকলকে বলবো যে আমরা যদি কনক্লুড করার আগে কি কি আমাদের যদি বলার থাকে, তো আমি আগে চলে যাচ্ছি একটু অনির্বাণের কাছে। অনির্বাণ, করার আগে যদি কিছু তুমি বলতে চাও। অনেকেই জিজ্ঞেস করছো যে নিজের আইডেন্টিটি বা প্লেস দেওয়া যাবে কিনা। একদমই দেওয়া যাবে না, নিজের কোনো আইডেন্টিটি তোমার খাতাতেই থাকবে না। আর প্লেস তোমরা রিপোর্টে কিন্তু যদি প্লেস মেনশন থাকে সেই প্লেসটাই দেবে, আর নয়তো কোনো প্লেস দেওয়ার দরকার নেই। ক খ গ তুমি স্টেটের নামটা শুধু দিতে পারো, কিন্তু ক খ গ বা এবিসি দিতে পারো, এর বেশি কিছু নয়। আচ্ছা, এবার আমি একটু বৃতির কাছে চলে যাচ্ছি। বৃতি, তুমি যদি কিছু বলতে চাও আমাদের অ্যাসপিরেন্টস এর জন্য, সকলের জন্য। একজন বললেন যে হ্যাঁ কাউন্ট করতে পারছি না, তো আমার মনে হয় যে লিখতে লিখতে একটা সময় এমন জায়গায় চলে যাবে যে আমি চোখে দেখেই বুঝতে পারবো যে মোটামুটি আমি কত ওয়ার্ডের মধ্যে লিখলাম। মানে যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি যে হ্যাঁ এটা 210-এর অনেকটাই বেশি, সেক্ষেত্রে কাউন্ট করার কিন্তু দরকার হয় না। তো আমার মনে হয় সেটা। আর অনেকেই বলেন যে হ্যাঁ 6টা তো কমপ্লিট করতে পারছি না, 6টা কমপ্লিট না করলে কি চাকরিটা পাবো না। এরকম ভাবার কারণ নেই। আসলে ব্যাপারটা হয় কি, যে 6টা লিখবে সে কিন্তু আউট অফ 100 এক্সামটা দিচ্ছে, আর যে 5টা দিচ্ছে সে কিন্তু অনেক কম নাম্বারে পরীক্ষাটা দিচ্ছে। সুতরাং নাম্বারের কিন্তু হেরফের হচ্ছে, সেই জন্যই কিন্তু আপনি হয়তো সুযোগ পাবেন না। আর সেটা মাথায় রাখা উচিত। আর আপনার যদি লেখার কোয়ালিটি খুব ভালো হয়, অসাধারণ হয়, হয়তো মানে যিনি এক্সামিনার তার হয়তো পড়ে খুব ভালো লাগলো, সেক্ষেত্রে আপনি যদি 5টা লিখুন, মানে সেক্ষেত্রে হয়তো আপনি অনেক নাম্বার পেলেন, 15তে হয়তো ট্রান্সলেশনে দেখা গেল আপনি 12-13 পাচ্ছেন, তাহলে হয়তো আপনার সিলেকশন হয়ে যাবে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা সম্ভব না। তো সেই জন্য আমার মনে হয় অ্যাভারেজ কোয়ালিটি হলেও যদি 6টা কমপ্লিট করে আসা যায়, আমার মনে হয় সেটা অনেকটাই বেটার। এখানে আরেকজন খুব ভ্যালিডেটেড একটা প্রশ্ন করেছে, শান্তনু, এটা নিয়ে যদি কিছু বলো। প্রেসি করার সময় ড্রাফট করার এনাফ টাইম পাওয়া যাবে, এক্সামে রাফ করার কোথায়? রাফ ওয়ার্ক তো আমরা আমাদের বেলায় খাতাতেই করেছিলাম, যদি কিছু ইম্পর্টেন্ট লেখা থাকে। এটা নিয়ে যদি কিছু, আমরা কিন্তু খাতাতেই করেছিলাম। আমাদের সময় দেয়নি, কারণ আমাদের সময় তো পরীক্ষাটা স্টাফ সিলেকশন দিয়েছিল, পিএসসি নেয়নি। এবার পিএসসি কি করবে এখন সেটা, পিএসসি জেনারেলি একটা প্রেসি শিট দেয়, তো এবার সেটা দিলে ভালো কথা। আমি খাতায় একটা রাফ করলাম, রাফটাকে কেটে দিয়ে আমি শেয়ার করলাম, কিন্তু কি হয় টাইমটা এতটাই কম থাকছে যে সেখানে কিন্তু রাফ করার টাইম পাওয়া যাচ্ছে না। তাই এখন থেকে প্র্যাকটিস করুন যে কোশ্চেন পেপারের উপরে পেন্সিল দিয়ে দিয়ে মেন লাইনটাকে লোকেট করার, এবং সেটাকে একটা সেন্টেন্স তৈরি করে আপনি ওখানে পুট করুন। কারণ এখন আপনি একবার রাফ করবেন, তাকে কাটবেন, আবার ফেয়ার করবেন, দেখা গেল হয়তো 1.5খানা কোশ্চেন লেখাই হলো না, এটা কিন্তু করা যাবে না।
সাপোজ হয়তো আপনার লেখাটা খারাপ হতে পারে, কিন্তু 0 পাওয়ার থেকে আপনি কিন্তু আউট অফ 15 4-5 পাবেন, সেটা একটা হিউজ নাম্বার। একেবারেই তাই। আমাদের আলোচনা আমরা অনেকটাই করলাম। জিজ্ঞেস করেছেন আচ্ছা, শান্তনু আমি একটা কথা দলুই। একটু বলি, হ্যাঁ একটু কথা হ্যাঁ বলি। হ্যাঁ, এটা হচ্ছে যে এখন আমি ৬৩,০০০কে নিয়ে কথা বলি, কারণ আমার তো মাসকে নিয়ে ভাবতে হবে, ক্লাসকে নিয়ে নয়। হুম এখানে হুম বৈষম্য দেখিয়ে লাভ নেই, কারণ অনেকেই হতে পারেন শেক্সপিয়ার বা বঙ্কিমচন্দ্র আছেন, তাদের কথা আলাদা। কিন্তু অনেকে হতে পারেন যে বাংলা মিডিয়ামের ছাত্র, কিন্তু তারা ইংরেজিতে খুব দুর্বল, গ্রামারে ভুল করছেন, সহজ সহজ ভুল করছেন। তো এগুলো কি করে করবেন যদি আমার এখন প্র্যাকটিস করতে না পারি? এখন তো পিকেতে সরকারের বই খুলে গ্রামার শিখে লেখা সম্ভব নয়, এতটা টাইম হয়তো হাতে নেই। কিন্তু করব কি, যে সিম্পল সেন্টেন্স লিখবো, মানে কমা দিয়ে, অ্যান্ড দিয়ে, বাট দিয়ে, মানে ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট মানে কি, এই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে লেখার কোনো মানে নেই। পিওর সিম্পল সেন্টেন্সে ছোট ছোট বাক্যে লিখুন। মানে একদম ক্লাস 1-2 যেমন লেখা শিখতেন, যে আই হ্যাভ আ বয়, আই ক্যান ডু ম্যাথ ওয়েল, এইভাবে লিখতে থাকুন, তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই। আপনাকে লেখাটা প্রেজেন্ট করতে হবে, শেষ করতে হবে, ভুল লেখার এখানে কোনো ক্ষমা নেই। আশা করি এটা সবাই এখানে এগ্রি করবে, যে এখানে ভুল লেখার থেকে সহজ সহজ বাক্যে লেখাটা অনেক বেশি ইজি হবে। অনেকেই আছেন যে বাংলায় লিখতে পারছেন না, ইংরেজিতে দুর্বল, হতেই পারে, তাই এটা কিন্তু কারো দোষ নয়। কিন্তু এটাকে রেকটিফাই করার একটাই উপায়, সহজ বাক্যে লিখুন, যাতে এক্সামিনার বুঝতে পারেন, আপনি পড়ে বুঝতে পারেন। কারণ আপনি কিন্তু পেপারটাকে আর মানে রিভিশন দিতে পারবেন না, তাই যা না, লিখছেন একদমই তখনই না, পড়ে সেই ফেলুন, টাইম তখনই কিন্তু কারেকশন থাকবে করে না। ফেলুন, সেখানে শেষ। ভুল আমার যদি কোনো একটা জায়গায় ভুল থাকে, আমি চোখ বুলিয়ে পরে ঠিক করব, এই সময়টা অন্তত এই পরীক্ষার ক্ষেত্রে আমরা একেবারেই পাবো না। কোয়েশ্চেন পেপার আপনি বাড়িতে আনতে পারবেন। শান্তনু দলু জিজ্ঞেস করেছেন, কোয়েশ্চেন পেপারের রাফ আপনি করতেই পারেন, কারণ ওটা আপনি বাড়িতে আনতে পারবেন। অন্তত গত বছর তাই হয়েছিল, এবং পিএসসির অন্যান্য মেন্স পরীক্ষাতেও সম্ভবত তাই হয়, যে বাড়িতে কোয়েশ্চেন পেপার আনা যায়। সেটা আপনি আনতেই পারেন। তো ড্রাফট করার সময়টা কতটা পাওয়া যাবে, সেটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভরশীল, যে আপনি কিভাবে আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করবেন বা ইউজ করবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমার বলা হলো। মনে হয় একদম হলো একটা পেন্সিল অবশ্যই নিয়ে যাওয়া উচিত, কারণ কোশ্চেন পেপারে সেক্ষেত্রে অবশ্যই আন্ডারলাইন করে সেখান থেকে আমার প্রেসিটা লিখতে সুবিধা হবে। কারণ 1 ঘন্টার মধ্যে আপনি কিন্তু কখনোই ড্রাফট করার টাইম পাবেন না, আপনাকে একবারে ডিরেক্ট প্রেসিটাই লিখতে হবে। তো সেক্ষেত্রে পেন্সিল দিয়ে আপনি মার্কস করে সেখান থেকে আপনি লিখতে পারবেন। একেবারেই তাই। এই বিষয়গুলো একটুখানি মাথায় রাখতে হবে, কারণ কোয়েশ্চেন পেপার মানে আপনি যেভাবে নিজেকে সময় দিচ্ছেন সেটাই আপনার অ্যাকচুয়ালি। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করেছেন যে ড্রাফটের ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। এটা নিয়ে কিছু বলে, যে ড্রাফটটা করলে সুবিধা বা কিভাবে করা উচিত, বা আমরা অ্যাকচুয়ালি আদৌ সময় পাবো কিনা। ড্রাফটের কিন্তু আমি এই কথাটাই বললাম যে ড্রাফটের কিন্তু কোনো সময় আমরা পাবো না আলাদা করে, কারণ 1 ঘন্টা সময়টা খুবই কম। আমরা প্রেসিতে ম্যাক্সিমাম 10 মিনিট বা 8 থেকে 10 মিনিট দিতে পারি, তার বেশি কখনোই না। তাহলে কিন্তু আমার লেখা, অন্য লেখা বাদ পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় পেন্সিল, ওই যেটা বললাম আমি একটু আগে, মানে পেন্সিল ক্যারি করতে হবে। পেন্সিল দিয়ে আমার মনে হয় কোশ্চেনে আন্ডারলাইন করা যাবে। আর সেক্ষেত্রে হ্যাঁ, কোশ্চেন আপনি বাড়ি আনতে পারবেন, সেরকম কোনো ব্যাপার নেই যে কোশ্চেন আপনাকে জমা দিয়ে আসতে হবে, তো অসুবিধা হবে না সেক্ষেত্রে। মানে যেটা মূলত একদমই ঠিক কথা, যে প্রেসির ক্ষেত্রে আমাকে মূল কন্টেন্টটাকে খুঁজে বার করতে হবে, হ্যাঁ, যে ওই একদমই তাই। প্রেসির মধ্যে মেন মেসেজটা কি বা কি কনভে করা হচ্ছে। ভাবনাটাকে যদি ধরতে পারি, তাহলে প্রেসিটা অনেক সময় আমাদের কাছে সোজা হয়ে যায়। তার জন্য আমার মতে মানে আমার ব্যক্তিগত অভিমত, যে অন্তত লেখার আগে প্রেসিটাকে দুবার পড়ে নেওয়াটা ভীষণভাবে দরকার পড়ে, যে প্রেসিটাকে পড়লে একটু আর আরেকটা জিনিস আমি বলবো, যে মানে কোশ্চেনের টপিকটা কিন্তু অবশ্যই ভালো করে পড়া উচিত। যেমন আমফানের ব্যাপারে কিন্তু অনেক রকমের রিপোর্ট আসতে পারে। একটা হতে পারে আমফানের দুর্যোগ, আরেকটা হতে পারে আমফানের পরবর্তী সময়ের পরিস্থিতি। তো সেক্ষেত্রে কিন্তু 2 রকমের লেখা হবে। ঠিক তেমনি ভাবে করোনার ক্ষেত্রেও, মানে সেক্ষেত্রে টপিকটা আমার মনে হয় খুব ভালো করে পড়ে তারপরে আনসার করা উচিত। হয়তো টপিক একটা থাকলো, আমি আনসার আরেক রকম করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না মানে সেটা খুব একটা ভালো কাজ হবে। মানে সেক্ষেত্রে নাম্বার অবশ্যই মানে উঠবে না। অবশ্যই। যাক, আমাদের আলোচনা আমরা আগামী দিনেও এই লাইভ অনুষ্ঠানে আসার চেষ্টা করব, এবং অন্যান্য যারা কোয়ালিফাইড রয়েছেন এখন এই মুহূর্তে বিভিন্ন দপ্তরে যারা পোস্টেড রয়েছেন, তাদেরকেও তাদের অভিজ্ঞতা, তাদের ভাবনা চিন্তাগুলোকে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার আপনার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, যে আপনারা সময় দিয়ে আমাদেরকে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার চেষ্টা করলেন, এবং আপনাদের যা যা আলোচনা এগুলো কাজে লাগে, তো অবশ্যই আমাদের কাছে সেটা ভীষণ বড় প্রাপ্তি। সকলে ভালো থাকবেন। আজকে আলোচনা আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।